আমরা আমাদের এই যে ক্লাসটা ডাইমেনশনাল অ্যানালিসিস এবং সিঙ্গুলারিটি, এই ক্লাসটাতে আমরা দেখব আমরা এই যে থিওরিটা ডাইমেনশনাল অ্যানালিসিস, এটা দিয়ে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি আমাদের ফ্লুইড ডাইনামিক্স সাইটে, এবং আমরা আমাদের বিভিন্ন রকম ফ্লুইড ডাইনামিক্স অ্যানালাইসিসে এটা কি ধরনের আমাদের হেল্প করে, কিভাবে এটা পুরোপুরি সাহায্য নেওয়া যায়। হ্যাঁ, এবং আমরা একটা বেসিক থিওরি বুঝবো এখান থেকে, যেখান থেকে আমরা এই ডাইমেনশনাল অ্যানালিসিসটা ফিজিক্যাল প্রবলেমে অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আমরা এই ডাইমেনশনাল অ্যানালিসিসটা কেন করতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের এই চ্যাপ্টারের যে মেইন মোটিভেশন, সেটা হলো আমরা আমাদের এক্সপেরিমেন্টাল ডাটাকে কেয়ারফুলি প্ল্যান করতে চাই, প্রেজেন্ট করতে চাই এবং ইন্টারপ্রেট করতে চাই। ঠিক আছে, এবং আমরা একটা ডাটাকে সব থেকে ভালোভাবে ইন্টারপ্রেট করতে পারি যখন এটা ডাইমেনশনলেস ফর্মে আমাদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে। আমরা একটু পরে বুঝবো জিনিসটা। এবং আমরা যদি আমাদের এই ডাইমেনশনাল অ্যানালাইসিসটা ভালো মতো অ্যাপ্লাই করতে পারি, দ্যাট ইজ এই যে আমরা এখানে যে ওয়ার্ডটা লিখলাম সুইটেবলি নন ডাইমেনশনালাইজড, তাহলে আমরা দেখব যে আমাদের যে এক্সপেরিমেন্টাল আউটপুট, ঠিক আছে, সেটা হলো যে দেখা যাচ্ছে টেবিলস অফ ডাটা, ঠিক আছে, অর মাল্টিপল ভলিউমস অফ ডাটা। হ্যাঁ, এগুলো রিডিউস টু এ সিঙ্গেল সেট অফ কার্ভ অর ইভেন এ সিঙ্গেল কার্ভ। ঠিক আছে, মানে আমরা যদি এটাকে কেয়ারফুলি রিডিউস করতে পারি, আমরা এই কার্ভটাকে কি করতে পারবো, অনেক অনেক এক্সপেরিমেন্টাল ডাটাকে আমরা একটা সিঙ্গেল সেট অফ কার্ভে রিডিউস করে নিয়ে আসতে পারবো। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হলো আমাদের এই যে অ্যানালিটিক্যাল টেকনিক্স ডিসকাসড ইন ফ্লুইড মেকানিক্স আর লিমিটেড টু সিম্পল জিওমেট্রিস এন্ড ইউনিফর্ম বাউন্ডারি কন্ডিশনস। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। সেটা হলো যে আমরা অ্যানালাইসিস যেগুলো করে থাকি, আমরা এখনো করিনি হয়তো, আমরা দেখবো আমরা ভন কারমান অ্যানালাইসিসটা কি একটা ফ্ল্যাট প্লেট। তো ফ্ল্যাট প্লেট অ্যাকচুয়ালি আমাদের ফ্লুইড ডাইনামিক্স এর কোনো অ্যাপ্লিকেশন কি আছে যেটা ফ্ল্যাট, একদম ফ্ল্যাট প্লেটের মতো দেখতে? দেখা যাবে নেই। আমরা স্ফিয়ার থেকে কিভাবে ভর্টেক্স শেডিং হয় এটার আমাদের অ্যানালিটিক্যাল সলিউশন আছে। একদম পারফেক্ট স্ফিয়ার আমাদের কি কোনো ফ্লুইড মেকানিক্স অ্যাপ্লিকেশন আছে? দেখা যাবে নেই। তো এটাই আমরা বলতে চাচ্ছি, সেটা হলো যে মোস্ট প্র্যাকটিক্যাল ফ্লুইড ফ্লো প্রবলেমস আর টু কমপ্লেক্স। হ্যাঁ, এটা জিওমেট্রিক্যালি এবং ফিজিক্যালি বেশ কমপ্লেক্স, এবং এদেরকে অ্যানালিটিক্যালি সলভ করা যায় না। তো সেই জন্য আমরা এটা নিয়ে আমাদের থিওরি এক্সপেরিমেন্টেশনে আলোচনা করেছিলাম যে আমরা তখন কি করি, আমরা এক্সপেরিমেন্টেশন অথবা সিএফডি মেথডের উপরে কি করে রিলাই করি। তো সিএফডি এটার এলাবোরেশন হলো কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। আমি হোপফুল যে তোমরা সবাই হয়তো এটা জানো, বাট তবুও যেহেতু এই জিনিসটা আমাদের ফ্লুইড ডাইনামিক্স এর একটা খুবই এটাকে কি বলে ইনহেরেন্ট একটা বিষয়, তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। কম্পিউটেশনাল ফ্লুইড মেকানিক্স হলো আমরা আমাদের কাছে এখন বেশ কিছু এরকম কমার্শিয়াল এবং ওপেন সোর্স টুল আছে যেগুলোতে আমরা এই ফ্লুইডের যে ফিজিক্স এটা বলে দিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, এবং তখন আমরা এই ইন্টারঅ্যাকশন গুলো কি করতে পারি, অবজার্ভ করতে পারি। আমরা যদি আমাদের যে উইন্ড টানেলের এক্সপেরিমেন্টটা করলাম সেটার কথা যদি চিন্তা করি, আমাদের উইন্ড টানেলটাতে যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করতে চেয়েছি, তো সেখানে কিন্তু আমাদের এক্সিয়াল ফ্লো ফ্যান লেগেছে, ডিফিউজিং সেকশন লেগেছে, হ্যাঁ, হানিকম স্ট্রাকচার লেগেছে, অনেক এক্সেসরিজ দরকার হয়েছে। বাট আমরা টেস্ট করেছি কিন্তু টেস্ট সেকশন সেটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার সেকশন। তো আমরা এই টেস্টটাকে যদি টু ডাইমেনশনালি চিন্তা করি তাহলে জাস্ট এটা একটা রেক্টেঙ্গেল। তো আমরা আমাদের এই যে কমার্শিয়াল সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার এগুলোতে একটা রেক্টেঙ্গেল ড্র করে এক পাশে ইনলেট আরেক পাশে আউটলেট যদি আমি বলে দিই, আমাকে এই যে ফিজিক্যাল যে ফেনোমেনা এটাকে রেপ্লিকেট করতে হলে এই যে বাউন্ডারি কন্ডিশনটা আমাকে খুব খেয়াল করতে হবে। ঠিক আছে, এবং আমাকে যে ইনিশিয়াল যে প্যারামিটার গুলো সেগুলো ঠিক মতো দিতে হবে। কিরকম, আমাদের এই যে একটা যদি রেক্ট্যাঙ্গল হয় তাহলে সেই রেক্ট্যাঙ্গেলের ধরো এক পাশ থেকে বাতাস আসছে আরেক পাশ থেকে বাতাস বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি আমরা ডিফাইন করে দেই তাহলে আমরা দেখবো কি, হ্যাঁ, এখান থেকে বাতাস আসছে বাতাস চলে যাচ্ছে। এটা একটা সফটওয়্যার, আমরা সেটা এনসিস ফ্লুয়েন্ট হোক, কনসোল হোক, ঠিক আছে, ওপেন ফোম হোক, সবাই এটা কি করতে পারবে, অ্যানালাইসিস করে তোমাকে দিতে পারবে। কিন্তু তাহলে কি বাতাস এক পাশ থেকে এসে আরেক পাশ থেকে বের হয়ে যাচ্ছে, এই অ্যানালাইসিস আমরা চাই। তো তখন আমাদের কি করতে হবে, আমাদের আরেকটা জিওমেট্রি, ধরো আমরা কি স্ফিয়ার রাখলাম ভেতরে, বা আমরা একটা নাকা 0040 আঁকলাম, বা যেখানে একটা এয়ারফয়েল রাখলাম, তখন কিন্তু এই যে ফ্লুইডটা ওই এয়ারফয়েলের উপস্থিতির কারণে কিভাবে ইন্টারেক্ট করবে এটা আমরা আমাদের এই ফ্লুইড ডাইনামিক্স, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স যে টুল সেটা থেকে আমরা অবজার্ভ করতে পারবো। ঠিক আছে, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সাবসিকুয়েন্ট একটা ক্লাসে এই কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, ঠিক আছে, ছোট্ট একটু করে হয়তো আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করব।
ঠিক আছে, যদি সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তাহলে আমরা বুঝলাম যে আমরা এক্সপেরিমেন্টেশন এটা আমরা করছি এবং কম্পিটিশনাল ফ্লুইড ডায়নামিক্স আমাদেরকে কি সহায়তা করতে পারে সেটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন এই যে আমরা রেজাল্ট গুলো পেলাম, ঠিক আছে, এক্সপেরিমেন্ট থেকে, এই রেজাল্ট গুলো আমাদের মাচ মোর জেনারেলিটি পেতো যদি পাবে আমরা যদি এটাকে একটু কম্প্যাক্ট ফর্মে, হ্যাঁ, যেটা ডাইমেনশনাল অ্যানালিসিস আমরা দিতে পারি সেভাবে আমরা যদি প্রকাশ করি। ঠিক আছে, আমরা এখনো দেখি নাই, এই জন্য এই যে বারবার একই কথা বলা হচ্ছে এটা হয়তো আমরা বুঝছি না, আমরা এখনো দেখি। Although this technique is a mainstay of fluid dynamics, but it's not limited to fluid dynamics. ঠিক আছে, এটা বিভিন্ন ফিজিক্যাল, বায়োলজিক্যাল, মেডিকেল এবং সোশ্যাল সায়েন্সে ওয়াইডলি ইউজ করা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিসটা। ঠিক আছে, তো ডাইমেনশনাল অ্যানালিসিসটা ইউজ করতে চাইলেই তুমি পারবে না, তোমাকে প্রথমে এটাকে নন ডাইমেনশন করে নিতে হবে। নন ডাইমেনশন যদি তুমি করে নিতে পারো তাহলে তুমি এই সুবিধাটা পাবে। তো আমরা আজকের ক্লাসে এই নন ডাইমেনশনাল টেকনিকটাই দেখব। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এই যে নন ডাইমেনশনাল আমরা যে করতে চাই সেই করার টেকনিকটা কি রকম দেখো। ডাইমেনশনাল অ্যানালিসিস বাই ইউজিং এ কম্প্যাক্টিং টেকনিক actually reduce the number and complexity of experimental variables that affect a given physical phenomena. মানে আমাদের একটা ফিজিক্যাল ফিনোমেনা যদি n নাম্বার অফ ডাইমেনশনাল ভ্যারিয়েবল দিয়ে এটাকে প্রকাশ করা যায়, তাহলে আমি যদি ডাইমেনশনাল অ্যানালিসিস এখানে অ্যাপ্লাই করতে পারি, আমি এটাকে কমিয়ে ফেলতে পারবো n থেকে k তে। এবং এই যে n থেকে k এটা কত কমবে, মানে কয়টা ভ্যারিয়েবল আমি কমিয়ে ফেলতে পারবো, এটা ডিপেন্ড করবে আমার প্রবলেমের কমপ্লেক্সিটির উপরে। ঠিক আছে, এবং এই যে n থেকে k এই যে আমি কমালাম, এটাও মেইনলি ডিপেন্ডেন্ট হলো আমার ফান্ডামেন্টাল যে ডাইমেনশন গুলো তার উপর। ঠিক আছে, আচ্ছা, এখন এই ফান্ডামেন্টাল ডাইমেনশন গুলো কি? ফান্ডামেন্টাল ডাইমেনশন গুলো হলো গিয়ে আমাদের ফ্লুইড মেকানিক্স এর জন্য মাস, যেটাকে আমরা m দ্বারা প্রকাশ করি, লেন্থ যেটাকে আমরা l দ্বারা প্রকাশ করি, টাইম যেটাকে আমরা ক্যাপিটাল T দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, এবং টেম্পারেচার এটাকে আমরা ক্যাপিটাল থিটা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটা হলো ক্যাপিটাল থিটা, আমরা যে নোটেশনটা দেখছি এই নোটেশনটা হলো ক্যাপিটাল থিটা। আচ্ছা, অর MLT থিটা সিস্টেম ফর শর্ট। আচ্ছা, অল্টারনেটিভলি আমরা ফোর্স মাসকে রিপ্লেস করে যদি আমরা ফোর্স দিয়ে FLT থিটা সিস্টেম ইউজ করতে পারি। আবারও বললাম ইনফরমেশন গুলো আমাদের ভিজুয়ালি প্রেজেন্ট করা হচ্ছে না এখনো, এই জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, আমরা দেখি। ঠিক আছে, আমরা প্রবলেমটা এখন বোঝার চেষ্টা করি যে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে গেলাম, আমরা অলরেডি এরকম একটা এক্সপেরিমেন্ট করেছি। কিরকম? আমরা একটা এক্সপেরিমেন্ট করে জানতে চাচ্ছি একটা পার্টিকুলার বডি শেপ যখন আমাদের একটা স্ট্রিম অফ ফ্লুইডে ইমার্জ অবস্থাতে থাকে, তখন তার উপরে ড্র্যাগ ফোর্সটা কি অবস্থা এবং এই ড্র্যাগ ফোর্সটা কার সাথে ডিপেন্ড করে। তো আমরা যখন এটা ফিজিক্যাল ফেনোমেনাটা এক্সপেরিমেন্ট দ্বারা প্রকাশ করলাম, আমরা তখন দেখলাম এই জিনিসটা ডিপেন্ড করে F is a function of length, if that is drag force is function of length of the body, velocity of the fluid, density of the fluid, viscosity of the fluid. তো এখন F এ যে ডিপেন্ডেন্স, এই ডিপেন্ডেন্স আরো 4টা প্যারামিটারের সাথে। তো F লেন্থ বাড়ালে বাড়ে না কমে, এটা বোঝার জন্য আমার F/L একটা কার্ভ দরকার। F ভেলোসিটি বাড়ালে কমে না বাড়ে, এটা বোঝার জন্য আমার কি দরকার? F/ভেলোসিটি একটা কার্ভ দরকার। তো আমরা যদি ধরে নিই যে একটা 10টা পয়েন্ট যদি আমরা একটা কার্ভ আঁকি, তাহলে সে মোটামুটি একটা ফেনোমেনাকে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের কিন্তু 40টা এক্সপেরিমেন্ট করলে হবে। আমাদের এই যে 10টা লেন্থের জন্য 10টা ভেলোসিটি, 10টা ভিসকসিটি, 10টা ডেনসিটি, আবার এরকম এভাবে যেতে হবে। ঠিক আছে, তো তাহলে আমাদের আসলে কি লাগবে? 10,000 এক্সপেরিমেন্ট লাগবে। আমরা যদি এই পুরো জিনিসটা একটা একটা করে ডিসকাস করে আসি, তাহলে এটাতে কি হবে? আমার হিউজ সময় লাগবে এবং হিউজ মানি লাগবে। নট অনলি দ্যাট, আমরা চাইলেও এটা হয়তো পারবো না। আমরা একটা উদাহরণ নিই, ধরো আমরা একটা স্ফিয়ারের কথা চিন্তা করলাম, তাহলে আমরা ফোর্স, আমরা যখন স্ফিয়ার দিয়ে চিন্তা করছি, আমরা স্ফিয়ারের যে ডাইমেনশনাল ক্যারেক্টারিস্টিক লেন্থ, এই লেন্থটা আমরা চেঞ্জ করলাম, ধরো 5 মিলিমিটার নিলাম, 10 মিলিমিটার নিলাম, 15 মিলিমিটার নিলাম। তাহলে এটা আমরা 10টা পেতে পারি। আমরা সেই 5 মিলিমিটারটাকে উইন্ড টানেলে বসিয়ে 10টা ভেলোসিটি দিতে পারলাম। ধরো 5 থেকে আমরা 30 পর্যন্ত এভাবে 10টা ভাগ করে 10টা ভেলোসিটিতে থেকে এক্সপেরিমেন্ট করলাম। এভাবে করে আমার যে 10টা আছে 10টা দিয়ে ভেলোসিটিতে কিন্তু 100টা হয়ে গেল। তাহলে বোঝা যায় কিভাবে 10,000 হবে, এটাও আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। তো এই পর্যন্ত আমরা পারলাম। এরপরে কি আমার ফ্লুইডের ডেনসিটি আর ফ্লুইডের ভিসকসিটি চেঞ্জ করতে হবে। তো ফ্লুইডের ডেনসিটি আমি চেঞ্জ করতে হলে আমাকে ফ্লুইড চেঞ্জ করতে হবে, এয়ার কি চেঞ্জ করতে হবে। 10টা ডেনসিটির ফ্লুইড আমাকে পেতে হবে, যাদের আবার 10 রকম ভিসকসিটি আছে, তাই না? ফিক্সড ডেনসিটিতে তাদের 10 রকম ভিসকসিটি আছে। তো এই ব্যাপারটা আমরা যে বললাম যে এই যে 100টা ফ্লুইড, এই 100টা ফ্লুইড ইমাজিনারি। হ্যাঁ, এরকম ফ্লুইড পাওয়া যায় না যার ডেনসিটি এবং ভিসকসিটি এরকম ওয়াইড ভেরিয়েশনে থাকে। ঠিক আছে, কিন্তু আমরা যদি ডাইমেনশনাল অ্যানালাইসিস এখানে অ্যাপ্লাই করি, আমরা দেখবো আমরা এটাকে
এরকম একটা ফর্মে ছোট করে নিয়ে আসতে পারছি। সেখানে কি ড্র্যাগ ফোর্স অফ দ্য বডি ডিভাইডেড বাই একটা টার্ম ইজ এ ফাংশন অফ আরেকটা টার্ম। তো তাহলে আমরা কি করতে পারি, আমরা এই টার্মটা ক্যালকুলেট করব 10টা এই টার্মটার জন্য, তাহলে কিন্তু আমরা একটা কার্ভ পেয়ে যাবো। তাহলে 10টা এক্সপেরিমেন্ট দিয়ে কিন্তু আমরা এই যে ফোর্সটা কিভাবে অন্যান্য প্যারামিটার গুলোর সাথে প্রত্যেকটাই কিন্তু আছে আমাদের গতবারে যে প্যারামিটার, সেই প্রত্যেকটা প্যারামিটারই কিন্তু আমার এই ইকুয়েশনে আছে। তো তাহলে জাস্ট আমরা এভাবে প্রকাশ করতে পারার কারণে মাত্র 10টা এক্সপেরিমেন্ট করে আমরা কি করতে পারবো, এই ড্র্যাগ ফোর্সের যে এটাকে কি বলে ইফেক্টটা, সেটা আমরা এই অন্যান্য প্যারামিটারের জন্য চেঞ্জ করলে কিরকম সেটা বুঝতে পারবো। এবং আমরা এই যে ডাইমেনশনলেস প্যারামিটার, এটা আমরা জানি এটাকে বলে রেনল্ডস নাম্বার। তো এই রেনল্ডস নাম্বারের সাপেক্ষে আসলে 10টা রেনল্ডস নাম্বারের সাপেক্ষে যদি আমি এক্সপেরিমেন্ট করতে পারি, ঠিক আছে, এবং যেটা জাস্ট ভেলোসিটি চেঞ্জ করলে আমার রেনল্ডস নাম্বার গুলো চেঞ্জ হবে, তাহলে আমি 10টা এক্সপেরিমেন্ট করি আমি একটা কি করতে পারবো, গ্রাফ তৈরি করতে পারবো। ঠিক আছে, এই যে দেখো, এই যে রিডিউসিং দ্য নিড টু বি 10 ডিফারেন্ট বডিজ or 100 different fluids with 10 densities and 10 viscosities, এটা সম্ভব না এবং এরকম নাই। এই 100 ডিফারেন্ট ফ্লুইড আমাদের অ্যাভেলেবল না, আর্থে অ্যাভেলেবল না। আচ্ছা, এবং এই যে উদাহরণটা আমরা দিলাম, এই উদাহরণটা আমাদের প্রেসার ড্রপের সাথে, ঠিক আছে, একটা পাইপ ইউনিটে যে প্রেসার ড্রপ হয়, আমরা এই এক্সপেরিমেন্টটা করব, এটার সাথেও আমাদের কি এই অ্যানালজিটা খাটে। কিভাবে দেখো, আমরা যদি দেখি, দেখো আমরা জিনিসটা কি দেখি, the pressure drop per unit length along the pipe, that is data during steady flow of an incompressible, তাহলে এটা এয়ার, হ্যাঁ, এটা লিকুইড incompressible নিউটনিয়ান ফ্লুইড, তাই না? নিউটনিয়ান ফ্লুইড মানে কি, তাহলে তার ভিসকসিটি কিন্তু কি, নিউটনিয়ান ফ্লুইডের ভিসকসিটি কি বলতে পারে কেউ? প্রথম ক্লাসে পড়ানো হয়েছে আমাদের, হ্যাঁ, খেয়াল নাই স্যার। প্রপোর্শনাল টু স্ট্রেস, ঠিক আছে, আমাদের নন নিউটনিয়ান ফ্লুইডের ভিসকসিটিটা নিউটনস ল অফ ভিসকসিটিটা মানে। আচ্ছা, সো তাহলে আমাদের, এবং এটা থ্রু এ লং পাইপ, স্মুথ ওয়ার্ড পাইপ এবং হরিজন্টাল সার্কুলার পাইপ, ঠিক আছে। আমরা প্রত্যেকটা প্রপার্টি দেখে এরপরে আমরা যাচ্ছি কার্ভ দেখতে। এখন এটা কার কার উপরে ডিপেন্ড করে, দেখো এই প্রেসার লসটা ডিপেন্ড করে ভেলোসিটির উপরে। যখন আমি ডায়ামিটার অফ দ্য পাইপ, ডেনসিটি অফ দ্য ফ্লুইড, ভিসকসিটি অফ দ্য ফ্লুইড কনস্ট্যান্ট রাখছি, তখন এটা এভাবে, হ্যাঁ, তাহলে কি ভেলোসিটি বাড়লে আমার প্রেসার ড্রপটা বাড়ছে। আচ্ছা, আমি যখন ভেলোসিটি কনস্ট্যান্ট রাখছি, ডেনসিটি কনস্ট্যান্ট রাখছি, ভিসকসিটি কনস্ট্যান্ট রাখছি, তখন আমি দেখবো যে আমার ডায়ামিটার কমার সাথে সাথে আমার প্রেসার ড্রপটা কি হয়, কমে যায়। ভুল বললাম আমি, ডায়ামিটার বাড়ার সাথে সাথে আমার প্রেসার ড্রপটা কমে যায়। আচ্ছা, এরপরে যখন আমি ডেনসিটির সাথে দেখবো অন্যগুলো কনস্ট্যান্ট রেখে, তাহলে ডেনসিটি বাড়লে আমার প্রেসার ড্রপ বাড়ে, ভিসকসিটির সাথে আমি যখন দেখবো ভিসকসিটি বাড়লে আমার প্রেসার ড্রপ বাড়ে। এখন এই যে 4টা কার্ভ দিয়ে যখন আমি এটাকে প্রকাশ করলাম, এটা আমার ডাটাটা একটু ক্লামজি হয়ে গেল। আমার এই ডাটাটা বের করতে কষ্ট যেটা হবে সেটা আমি বললাম, বাট আমার সেটা ডাটা আছে, এখন আমি শুধু রিপ্রেজেন্ট করছি। তো এই রিপ্রেজেন্টেশন থেকেও কিন্তু খুব সহজেই বলে দেওয়া যাচ্ছে না যে আমার যে এক্সপেরিমেন্ট, ধরো আমার ডাটা দেখে আরেকজন একটা এক্সপেরিমেন্ট করবে, সে কি এক্সপেক্ট করবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এটাকে এরকম একটা ডাটাতে নিয়ে আসি, তাই না, যে প্রেসার ড্রপের সাথে কিছু টার্ম যেটা রেনল্ডস নাম্বারের উপরে ডিপেন্ড, যেটা আমরা ইউজ করেছি মুডি ডায়াগ্রাম, ঠিক আছে। তো তাহলে এই যে এইভাবে যে আমরা প্রকাশ করতে পারলাম, এই যে প্রকাশ করতে পারলাম রেনল্ডস নাম্বার রেখেছে, তাহলে কি হলো যে আমার ডাটা দিয়ে আরেকটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছে বা আরেকটা এক্সপেরিমেন্ট প্রেডিক্ট করতে চাচ্ছে, সে শুধুমাত্র রেনল্ডস নাম্বারটা যদি নেয় তাহলেই হবে, আর না হলে আমাদের রেনল্ডস নাম্বারটা, আমি যেসব রেনল্ডস নাম্বারে রিপোর্ট করলাম, সে রেনল্ডস নাম্বার ম্যাচ করতে পারলেই হলো। তো সে রেনল্ডস নাম্বার ম্যাচ করতে পারবে কিন্তু অনেকগুলো হবে, সে ফ্লুইড চেঞ্জ করে পারবে, সে ভেলোসিটি চেঞ্জ করে পারবে, সে ডায়ামিটার চেঞ্জ করে পারবে। কিন্তু আমি যদি এভাবে প্রকাশ করে দিতাম, তাহলে কি হতো, এই যে দেখো, আমি যেটা কনস্ট্যান্ট রেখেছি তাকে সেইটা কনস্ট্যান্ট রেখে আমার ডাটাটা রিড করতে পারতে হতো। আমার কথাটা কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। তো তাহলে আমরা আমাদের এই ডাইমেনশনলেস অ্যানালাইসিস থেকে দুটো সুবিধা বুঝলাম। একটা হলো যে আমাদের অনেক এক্সপেরিমেন্ট না করে অল্প এক্সপেরিমেন্ট দিয়ে আমরা কাজটা করতে পারি। দুই, আমাদের ডাটাটা যে আমি রিপ্রেজেন্ট করলাম, এই ডাটাটা আমি যদি একই ডাটা কিন্তু, তাই না, আমি এই যে গ্রাফটা তৈরি করেছি আগের গ্রাফ থেকেই তৈরি করেছি, এই গ্রাফটা থেকে আমার যারা কলিগ হোক বা আমার যারা পিয়ার্স যারা আছে, তারা কিন্তু কেউ এই গ্রাফটা কি করতে পারবে না, ইউজ করতে পারবে না। তাকে ইউজ করতে হলে আমাদের ইন্টারনাল, সে আমরা আমাদের হেড লস সেটআপ থেকে এই ডাটাটা পেয়েছি বা আমাদের ইন্টারনাল থেকে ডাটা পেয়েছি, তো আমাদের ইন্টারনালে এসে আমাদের ইকুইপমেন্ট দিয়ে তাকে এক্সপেরিমেন্ট করতে হতো। বাট আমি যখন আমাদের ডাটাটাই আমি এভাবে ডাইমেনশনলেস অবস্থাতে রিপোর্ট করতে পারলাম, সে তখন আমার উইন্ড টানেলের ডাটা সে ওয়াটার টানেল ইউজ করতে পারছে, আমার স্মুথ পাইপের ডাটা সে অয়েল দিয়ে ইউজ করতে পারছে, ঠিক আছে। মানে একটা ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনে সে কনস্ট্যান্ট নেই, তার কোনো কনস্ট্যান্ট নেই, তার কনস্ট্যান্ট একটাই রেনল্ডস নাম্বার, এবং যেটা অনেকগুলো প্যারামিটার চেঞ্জ করেই অ্যাটেন্ড করা সম্ভব, ঠিক আছে। এই ডাটা সে ইউজ করতে পারছে। আচ্ছা, আরেকটা যে আমরা বলেছিলাম সেটা হলো যে কি, আমরা যে ডাটাটা কমিয়ে ফেলতে পারি,
তাই না? অনেকগুলো ডাটাকে একটা কার্ভে নিয়ে আসতে পারি। তো এই জিনিসটা কিন্তু আমরা করেছি আমাদের এক্সপেরিমেন্টাল এক্সটার্নাল ফ্লোজে, তাই না? আমরা 6টা গ্রুপ, আমরা 6টা ডাটা নিয়ে কাজ করেছি, তাই না? এবং 6টা গ্রুপ আমরা যখন এক্সপেরিমেন্ট করেছি, আমাদের এক্সপেরিমেন্টাল ডাটা এসেছে কত? ধরো আমাদের ইন আইডিয়াল কেস আমাদের এখানে 12টা ডাটা নিয়ে উচিত ছিল, হ্যাঁ? তাহলে 6 × 72টা এক্সপেরিমেন্ট কিন্তু আমরা আলটিমেটলি একটা কার্ভে দেখিয়েছি। যেটা আমি বলেছিলাম না, সিডি ভার্সেস আরই কার্ভে তোমরা তোমাদের সব কনফিগারেশন গুলো প্লট করবে, ওখানেই ফ্ল্যাট প্লেট থাকবে, ওখানেই স্ফিয়ার থাকবে। তো তাহলে আমাদের 72টা এক্সপেরিমেন্টের ডাটা কিন্তু আমরা কি করলাম, এবং 72টা এক্সপেরিমেন্ট, সরি 72টা ডাটা, তাই না? 6টা এক্সপেরিমেন্টের, সরি 72টা ডাটা আমরা একটা কার্ভ দিয়ে প্রকাশ করে ফেলতে পারলাম। এবং সিস্টেমটা এরকম, তুমি যদি এখানে এক্সপেরিমেন্ট আরো বেশি করতে, সবই কিন্তু একটা কার্ভে প্রকাশ করা যেত। তো আমাদের এই ডাইমেনশনাল অ্যানালাইসিসের বেনিফিটটা কি আমরা বুঝতে পারলাম? জি স্যার। তাহলে আচ্ছা, আমরা আরো কিছু বেনিফিটস নিয়ে এখানে কথা বলতে চাই, ঠিক আছে? এই ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা করার জন্য কি দরকার? জাস্ট কাগজ কলম দরকার, আর কিছু না, আর থিওরিটা বোঝা দরকার। তো তুমি চিন্তা করলা, তোমার 4th ইয়ার থিসিসে তুমি চিন্তা করলা যে আমি ফ্লুইড মেকানিক্সের এই এক্সপেরিমেন্টটা করব, আমি এই ইফেক্টটা দেখব, ঠিক আছে? আচ্ছা, সেটা কি হতে পারে? আমি চিন্তা করলাম যে আমরা একটা অ্যানালজি দেই, যে তুমি চিন্তা করলা এই যে আমরা নাকা 0040 যেটা যে দেখেছি, এবং আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখা গেছে যে স্টুডেন্টরা ফ্লো ভিজুয়ালাইজেশন যে ভিডিওটা, স্টুডেন্টরা একটা ফ্ল্যাট থাকে, হ্যাঁ, আমরা অতদূর পড়তে পারি নাই, আমাদের স্কোপে ছিল না, তারা কিন্তু আরেকটা জিনিস নাড়াচ্ছিল, হ্যাঁ, আমাদের এয়ারফয়েলের সাথে সাথে আরেকটা জিনিস নাড়াচ্ছিল পেছন দিকে, ওটাকে বলে ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটা যে নাড়াচ্ছে, এই ফ্ল্যাটটা ইফেক্টটা তুমি এক্সপেরিমেন্ট করে বের করবে, এটাই তোমার থিসিস, তুমি চিন্তা করি। তো এখন ওই আগের বারের মতো তোমার মনে হতে পারে যে না, আমার তো আসলে বিভিন্ন এয়ারে, সরি বিভিন্ন ফ্লুইডে এটা দেখা উচিত, ফ্লুইডের ডেন্সিটি চেঞ্জ হবে, তাই না? আমাদের এটাকে কি বলে, এয়ারক্রাফটে যেহেতু এটা ইউজ হবে, আমাদের অ্যাটমসফিয়ারিক লেভেল, হ্যাঁ, চেঞ্জ হওয়ার সাথে সাথে এয়ারের ডেন্সিটি চেঞ্জ হবে, আমরা ডেন্সিটি চেঞ্জ করা উচিত, তাই না? এরকম তুমি যখন প্ল্যান করছো, তখন তুমি দেখলে যে তারপরে আমি এটাকে স্মুথ রাখলাম না রাফ রাখলাম সারফেসটা, সেটার একটা ইফেক্ট আছে, ঠিক আছে? এটার লেন্থ কতখানি সেটার ইফেক্ট আছে, এটার এরিয়া, সারফেস এরিয়া কতখানি সেটার একটা ইফেক্ট থাকতে পারে, ঠিক আছে? তারপরে তুমি এরকম হিসাব করতে থাকি, তাই না? কতগুলো ইফেক্ট হতে পারে, তুমি লিখতে থাকলে, লিখতে লিখতে এরপরে তুমি চিন্তা করলে প্রত্যেকটার জন্য আমি একটা করে প্যারামিটার চেঞ্জ করবো, বা প্রত্যেকটার আমি 5টা করে প্যারামিটার নিবো, তাহলেই না আমি ওই প্যারামিটারটার ইফেক্টটা বোঝাতে পারবো। এরকম তুমি একটা প্ল্যানিং যখন করছো, তখন এই যে তুমি, তোমার মনে হচ্ছে ধরো আমাদের সারফেস টেনশন, হ্যাঁ, আমরা একটা ফ্লুইডে কিন্তু অবশ্যই সারফেস টেনশন থাকবে, এটারও একটা ইফেক্ট থাকতে পারে। তখন তুমি কিভাবে বুঝবে? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তুমি কিভাবে বুঝবে যে যে সারফেস টেনশন এটার ইফেক্ট এখানে আছে কিনা? আমরা কিন্তু এখানে যেটা দেখালাম, ড্র্যাগ ফোর্সের ইফেক্ট আমরা দেখালাম, কি ডেনসিটি দেখালাম, ভিসকসিটি দেখালাম, ফ্লুইড সারফেস টেনশন কিন্তু এখানে দেখাই। কিন্তু তুমি রিসার্চ করার সময় তুমি চিন্তা করলা যে এখানে তো সারফেস টেনশনের একটা ইফেক্ট থাকতে পারে এবং সারফেস রাফনেসের একটা ইফেক্ট থাকতে পারে, তোমার কাছে আরো দুটো প্যারামিটার মনে হলো এটা ইফেক্ট থাকতে পারে। এখন তুমি কিভাবে বুঝবা এটার ইফেক্ট আছে না নাই, নাকি তুমি সরাসরি এটা প্রোডাকশনে চলে যাবা, হ্যাঁ, বিভিন্ন সারফেস রাফনেস দিয়ে? তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই তোমাকে ডাইমেনশনাল অ্যানালিসিস বলে দিবে। তুমি যখন ডাইমেনশনাল অ্যানালিসিসটা প্রপারলি করতে পারবা, তখন তুমি দেখবা যে হ্যাঁ, এখানে সারফেস রাফনেসের একটা ইফেক্ট আছে ড্র্যাগে, কিন্তু আমার সারফেস টেনশন, যেটা ফ্লুইডের সারফেস টেনশনের কোনো ইফেক্ট ড্র্যাগের মধ্যে নেই। তো তাহলে কি হলো, তোমার প্রি প্ল্যান করতে তোমাকে কিন্তু সাহায্য করবে। তুমি এক্সপেরিমেন্ট করার আগে তুমি প্ল্যানিং করে বুঝে ফেলতে পারলা যে আসলে আমার কোন জিনিসগুলো অবজার্ভ করা দরকার, ঠিক আছে? সেটাই আমরা এই যে এখানে এই যে এটাই বলা হচ্ছে যে তুমি সেটা আইদার কম্পিটিশন অ্যানালাইসিস করো অর তুমি এক্সপেরিমেন্ট করো, তুমি ভ্যারিয়েবল ডিসকার্ড হয়ে যাবে ইমিডিয়েটলি। তুমি প্রপারলি ডাইমেনশনাল অ্যানালিসিস অ্যাপ্লাই করতে পারলে ইমিডিয়েটলি রিজেকশন অফ ভ্যারিয়েবলস তুমি এটা পেয়ে যাবে, অথবা তুমি একটা গ্রুপ পাবে যেটাকে, মানে গ্রুপ অফ ভ্যারিয়েবলস যেটাকে আসলে তোমার আসলে এটাকে নিয়ে চিন্তা করারই দরকার নাই, হ্যাঁ, তুমি দুই একটা, মানে প্রথমে দেখলে এরপরে দুই একটা এক্সপেরিমেন্ট করে দেখলে যে হ্যাঁ আসলে তারা আছে, কিন্তু তাদের ইফেক্টসটা আমরা এখানে নেগলেক্ট করতে পারি। তো তাহলে কি হয়ে গেল, আমাদের সেভ অফ মানি এন্ড টাইম ডিউরিং এক্সপেরিমেন্টাল অ্যানালিসিস অর কম্পিটিশন অ্যানালিসিস। তো আমি যে তোমাদের বললাম সিএফডি, এটা কিন্তু এমন না যে আমরা দিলাম আর হয়ে গেল, তাই না? আমাদের এইটা কম্পিউটারটা তখন যেটা করতে চায় সেটা হলো এটা খুব ছোট 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 ভাগে ভাগ করে ওই ছোট ভাগটাকে অ্যানালাইসিস করে, এবং সেটা আবার মিলায়, সামনে কিছু মিলাইতে এভাবে আগাতে থাকে। তো এই যে সে অ্যানালাইসিস গুলো করছে, এটা কিন্তু কম্পিউটারের পাওয়ার লাগে, ঠিক আছে? যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে আমি আমার মাস্টার্স থিসিসে দেখা যাচ্ছে যে একটা সিমুলেশন যে দিতাম, ফায়ার ডাইনামিক সিমুলেশন, আমি তোমাদের সাথে বলেছি যে সিমুলেশনে আমি রিসেন্টলি যে সিমুলেশন গুলো দিয়েছি, দেখা যাচ্ছে 50 ঘন্টা লাগছে একটা সিমুলেশন, তাই না? তো তাহলে তুমি যদি একটা প্যারামিটার ভুল নাও,
সেই প্যারামিটারটা যদি তুমি, তোমার মনে হচ্ছে হয়তো আমার আর কি হচ্ছে, আমি কম্পিউটার বসে বসে সিমুলেশন দিচ্ছি, কিন্তু আমার মানে ডেস্কটপ কিন্তু বেশ পাওয়ারফুল, হ্যাঁ, কোর i7 9 জেনারেশন কোর i7, হ্যাঁ, সেখানেই আমাদের এটা লাগছে হলো গিয়ে 50 ঘন্টা। তো আমি যদি একটা ভুল প্যারামিটারে 5টা ডাটা নিতে চাই তাহলে আমার 250 ঘন্টা লাগছে, 10 দিন, 10 দিনেরও বেশি। আর এটা কি তোমার সিমুলেশন টাইম, সো তুমি এটা প্রিপেয়ার করছো, মাঝে মাঝে কারেন্ট চলে যেতে পারে, অনেক ধরনের প্রবলেম থাকে আসলে সিমুলেশন। হ্যাঁ, আমি জাস্ট এত কথা বলে লাভ নাই, সেটা আমি যেটা বললাম যে তাহলে যে আমি 10-12 দিন পরে যে উপলব্ধি করলাম যে আমি যেটা অ্যাপ্লাই করেছি, আমি বিশ্লেষণ গ্রাফ হিসাবে প্লট করলাম ডাটাগুলো, তখন দেখলাম যে স্ট্রেট লাইন, মানে এটার কোনো ইফেক্টই নাই। তো এই যে সেফটা, এই সেফটা কিন্তু আমার কম্পিটিশন অ্যানালিসিসেও হবে, শুধুমাত্র যে এক্সপেরিমেন্টালের সুবিধাটা সেটা না। আচ্ছা, আরেকটা যেটা আমরা বারবার উদাহরণ দিয়েছিলাম সেটা কি, ডাইমেনশনাল অ্যানালাইসিস আমি যখন অ্যাপ্লাই করব প্রপারলি, তখন কি হবে, আমরা কিছু স্কেলিং ল পাবো, এবং এই স্কেলিং ল দিয়ে আমরা কি করতে পারবো, আমরা একটা ছোট, আমরা চিপ একটা মডেল থেকে লার্জ একটা প্রোটোটাইপের ডাটা কি করতে পারবো, প্রেডিক্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, যেহেতু ওয়ার্ডগুলো চলে আসলো, আমাদের এই ওয়ার্ডগুলো একটু বোঝা দরকার যে হোয়াট ইজ মডেল এন্ড হোয়াট ইজ প্রোটোটাইপ। হ্যাঁ, আর হলো এরপর আরেকটা স্টেজ আছে, সেটা কি কমার্শিয়ালি অ্যাভেলেবল প্রোডাক্ট বা প্রোডাক্ট। সেটা কি, ধরো তুমি একটা এয়ারক্রাফট তৈরি করলে, তো এয়ারক্রাফটে আমরা প্রথমে এই যে বললাম যে একটা চিপ মডেল বানানো হবে। ওকে, তো এই চিপ মডেলটা তুমি উইন্ড টানেলে যখন টেস্ট করছো তখন কি করলাম, ছোট বানায় ফেললাম। ঠিক আছে, 18 গুণ 20 গুণ ছোট বানিয়ে, হ্যাঁ, বা আরো বেশি, কোনো সমস্যা নেই, ছোট বানিয়ে তুমি উইন্ড টানেলে টেস্ট করলা। টেস্ট করে তুমি কি করলা, এই যে আমরা নিচের ওয়ার্ডটাও একটু পড়ে আসছি, যে দেখো ডিসকার্ডিং দ্য নিড টু বিল্ড এ $1 million এয়ারপ্লেন জাস্ট টু সি ওয়েদার ইট হ্যাজ এনাফ লিফট ফোর্স। যে আমি যে মডেলটা চিন্তা করছি এটা লিফট আছে কিনা, এটা চিন্তা করার জন্য আমার পুরো এয়ারপ্লেন বানিয়ে একজন পাইলটকে দিয়ে ওড়ানোর চেষ্টা করে ধ্বংস করে লাভ নেই। ঠিক আছে, আমি ছোট একটা মডেল আমি উইন্ড টানেলে বসিয়ে বুঝতে পারবো সেটা লিফট জেনারেট করতে পারি কিনা, বুঝা যায়। এরপরে সেই লিফটটা আমরা স্কেলিং ল দিয়ে প্রোটোটাইপের জন্য কত লিফট হবে সেটা আমরা বের করে নিতে পারবো। ওকে, আচ্ছা, তো তাহলে এই যে মডেলটা যে সবসময় ছোট হবে এরকম না। তোমরা এয়ারক্রাফট যদি খুব ভালো মতো খেয়াল করো তাহলে দেখবে এয়ারক্রাফট চলার জন্য কিন্তু আশেপাশে ফ্লুইডের কি অবস্থাটা বুঝতে হয়। তো এই জন্য অনেক প্রোট্রিউশন থাকে, মানে অনেকগুলো সেন্সরের মাথা বের করা থাকে আমাদের এয়ারক্রাফটের সামনে দিয়ে। এখন সেটার উপরে তুমি ফ্লুইডের যে ইন্টারঅ্যাকশন সেটা তুমি মেজার করতে চাচ্ছ, যে আমি প্রোট্রিউশন বানালাম কিন্তু মিড ফ্লাইটে আমার এই প্রোট্রিউশনটা ভেঙে গেল, তাহলে আমার পাইলট কোনো ডাটা পাচ্ছেন, তখন তার এয়ারক্রাফট সে চালাতে পারবে না প্রপারলি। তো আমি দেখতে চাচ্ছি যে বাতাসের ধাক্কা এটা ভাঙবে কিনা, তখন কিন্তু আমি আরো ছোট বানাবো না, তখন দেখা যাচ্ছে আমি বড় বানাচ্ছি, ওই যতটুকু বেরোবে তার থেকে অনেক বড় বানিয়ে তখন আমি আবার চেষ্টা করছি যে কোথায় কোথায় ক্র্যাক হতে পারে, কি কি হতে পারে। তো নট নেসেসারিলি আমার মডেল সবসময় ছোট হয়, আমার মডেল ছোট হতে পারে, আমার মডেল বড় হতে পারে, বাট দ্যাট কি অ্যাকচুয়াল সাইজ না। এবং অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল দিয়েও বানানো হয়েছে এমনও না, অন্যরকম ম্যাটেরিয়াল দিয়েও আমি বানাতে পারি, আমি যদি প্রপারলি বুঝতে পারি আমি কি করছি। আচ্ছা, কিন্তু প্রোটোটাইপ যেটা, প্রোটোটাইপ হলো অ্যাকচুয়াল প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমার ইউজার বা কমার্শিয়ালি অ্যাভেলেবল হবে সেটাই প্রোটোটাইপ। তাহলে সেটা কি 1:1, অবভিয়াসলি 1:1 বানানো হয়েছে এবং সেটা কি ফুললি কার্যকর। তাহলে আমি সরাসরি কেন প্রোডাকশনে যাচ্ছি না, সরাসরি প্রোডাকশনে যাচ্ছি না, আমরা দেখবো আমাদের ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা যেভাবে করতে চাই অ্যানালাইসিসটা, এটা সবসময় ফিজিবল হয় না। হ্যাঁ, আবারও যে বললাম আমাদের ফিজিক্যাল রেস্ট্রিকশন আছে, সবসময় চাইলেও সেটা ফিজিবল হয় না। তো এ কারণে আমরা এই প্রোটোটাইপ বানিয়ে কিছু বেসিক জিনিস, যেমন এয়ারক্রাফটের প্রোটোটাইপ আমাদের বানানো হয়েছে, তখন বোঝা যাচ্ছে লিফট হবে, এখানে বড় ধরনের কোনো কি হবে না, দুর্ঘটনা ঘটবে না, এটা উড়ে আসবে, কিন্তু এটা হয়তো ফুয়েল ইকোনমি একটু কম হয়ে যাচ্ছে, এটা হয়তো কন্ট্রোলিং এর সময় একটু ভাইব্রেট করছে, টার্ন নেওয়ার সময় একটু ভাইব্রেট করছে। ওই ব্যাপারগুলো তখন কি করা হয়, বারবার পুরো প্রোটোটাইপে বিভিন্ন জায়গাতে টেস্ট করে 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 বোঝা হয় যে হ্যাঁ, যে আমার কমার্শিয়ালি অ্যাভেলেবল প্রোডাক্টটা একদম আমাদের পক্ষে যতদূর সম্ভব সিমলেস করার জন্য কি কি করতে হবে, এটা আমরা প্রোটোটাইপ থেকে এই ডাটাগুলো নেই। এরপরে প্রোডাক্ট যেটা সেটা কি, সেটা কমার্শিয়ালি অ্যাভেলেবল হয়, হ্যাঁ, সেটা তৈরি করে তখন বিক্রির জন্য পাঠানো হয়। তো তাহলে এই তিনটা জিনিস আমাদের ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা যখন সিমুলেট করবো তখন আমাদের বুঝতে হবে মডেল, প্রোটোটাইপ আর হলো গিয়ে প্রোডাক্ট। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখতে চাচ্ছি, এই যে আমরা এই ছবিটা দেখেছি তাই না, যে আমরা বললাম যে আমরা একটা উইন্ড টানেলের মধ্যে ছোট্ট একটা এয়ারক্রাফট দিয়ে তার লিফট, ড্র্যাগ, অন্যান্য প্রপার্টি আমরা মেজার করতে পারি। উইন্ড টানেল এটা অনেক এটাকে কি বলে, সফিস্টিকেটেড উইন্ড টানেল, এখানে অনেক স্পিড জেনারেট করা যাচ্ছে, কিন্তু তাও দেখা যায় আমাদের যে এয়ারক্রাফট যেগুলো ফাইটার, হ্যাঁ, মিলিটারি এয়ারক্রাফট টু বি এক্সাক্ট, এই এয়ারক্রাফট গুলো যে পরিমাণ স্পিডে যায় তখন বাতাসের যে অবস্থা থাকে সেই অবস্থা উইন্ড টানেলে দেখা যাচ্ছে তৈরি করা যায় না। তো এই কারণে এয়ারক্রাফট গুলোর টেস্ট করা হয় নরমালি ওয়াটার টানেলে। কেন? রেনল্ডস নাম্বার বেড়ে যায়, ফ্লুইডের ডেনসিটি অনেক বেশি, তাই। ঠিক আছে, তো তাহলে আমাদের এই যে এটাকে কি বলে, আমরা ওয়াটার টানেলে আমরা যখন এটাকে কি বলে টেস্ট করি ফাইটার গুলো, তখন ফাইটার এয়ারে যখন অপারেট হবে তখন তার যে ইফেক্ট সেটা আমরা এই ওয়াটার টানেল থেকে বুঝতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা করি যে দেখো এখান থেকে কিছু এয়ারক্রাফট থেকে কিছু ডাই ছাড়া হচ্ছে, জানা, ফ্লুইডের মোশনটা বোঝার জন্য।
ঠিক আছে, বিভিন্ন পয়েন্ট থেকে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো থেকে কিছু ডাই ছাড়া হচ্ছে, তো সেই ডাইয়ের মুভমেন্ট দেখে বোঝা যায় যে কি অবস্থা। আচ্ছা, এই ধরনের টেস্ট করা হচ্ছিল আসলে এখানে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো যে আমরা আসলে কিভাবে এই কাজটা করি। ঠিক আছে, ছোট্ট করে আমরা এই জিনিসটা একটু দেখতে চাই, এরপরে আমরা হ্যান্ডস অন এক্সাম্পলস দেখব। আচ্ছা, তো আমাদের এই যে ড্র্যাগ নিয়ে যে আমরা একটু আগে কথা বললাম যে আমরা একটা 5 ভেরিয়েবল ইকুয়েশনকে 2 ভেরিয়েবল ইকুয়েশন হিসেবে বানালাম, এই যে রিমার্কেবল জাম্প, এটা আমরা কিভাবে করলাম? এই জিনিসটা আমাদের ফিজিক্সের একটা সেলফ এভিডেন্ট এক্সিওম, যেটা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, হ্যাঁ, এখান থেকে আমরা পেয়েছি। আমাদের এই প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি যে জিনিসটা বলে, if an equation truly expresses a proper relationship between variables in a physical process, it will be dimensionally homogeneous, that is each of its additive terms will have the same dimensions. আচ্ছা, তো এখন আমাদের এই যে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটিটা, এটা আমাদের বুঝতে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই। আমাদের এটা পরীক্ষাতে হুবহু লিখতে হবে, কিন্তু আমাদের এটা বুঝতে হবে, এটা আমাদেরকে অ্যাপ্লাই করতে পারতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন কি আমাদেরকে কি বুঝতে হবে? আমরা বোঝার জন্য, এটা কি বললো এটা বোঝার জন্য আমরা একটা ইকুয়েশন, বার্নৌলিস ইকুয়েশন, এই বার্নৌলিস ইকুয়েশনটা আমাদের জন্য কি খুবই নোন একটা ইকুয়েশন। এই ইকুয়েশনে দেখো আমাদের যে তিনটা টার্ম আমরা যোগ করেছি, যেহেতু আমরা তিনটা টার্ম যোগ করছি, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি বলে তিনটা টার্মেরই ডাইমেনশন সেম হতে হবে, আর না হলে আমি যে যোগ করতে পারলাম এটা আমার কি ম্যাথমেটিক্যালি কারেক্ট ছিল, এবং আমরা যে কনস্ট্যান্ট টার্মটা পেয়েছি তার ডাইমেনশনও সেম হতে হবে। এবং যে আনসার কিন্তু আমাদের এক্সপেরিমেন্টে নেওয়ার সময় এটা বারবার করে বলেছিল যে কি প্রত্যেকটা টার্মের এখানে যে ডাইমেনশন সেটা কি, হ্যাঁ বলতো এই ডাইমেনশনটা কি বার্নৌলিস ইকুয়েশন, প্রত্যেকটা টার্মের ডাইমেনশন কি? আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি, কথা শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, লেখাও তো আছে, আল্লাহ কোশ্চেন করে পরে দেখলাম যে লেখাও আছে। হ্যাঁ, লেন্থ আর কি। ঠিক আছে, একটু ইন্টারাকশন করার চেষ্টা করো, খুবই কঠিন ফ্লুইড ডায়নামিক্স। ঠিক আছে, পরীক্ষার আগে করে পারবে না। আচ্ছা, ক্লাসে বুঝে যাওয়ার চেষ্টা করো। তো আমাদের এই যে ডাইমেনশনটা লেন্থ, এটা ফিট হতে পারে, মিটার হতে পারে, যে ইউনিট আমরা বসে, কিন্তু ডাইমেনশনটা কি লেন্থ। তো এই যে ডাইমেনশনাল হোমোজেনাস হতে হয় একটা ইকুয়েশনকে, এটা দিয়ে কিন্তু আমরা আবার এটাকে কি বলে একটা চেকও করতে পারি। ধরো আমাদের পরীক্ষা হলে আমরা ভুলে গেলাম যে ইকুয়েশনটা কি, হ্যাঁ, ধরো আমরা খুব সিম্পল একটা উদাহরণ দিই, ধরো আমি ভেলোসিটির ইকুয়েশনটা ভুলেছি। আমার যদি ভেলোসিটির ইউনিটটা মাথায় থাকে, আমি ইকুয়েশনটা লিখতে পারবো, ইউনিটটা হলো মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটির ইকুয়েশন হবে আমরা লেন্থ, যে কোনো একটা লেন্থকে আমরা টাইম দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো এটা আমি বড় একটা ইকুয়েশনেও এভাবে প্রকাশ করতে পারি। বড় একটা ইকুয়েশন থেকেও যখন আমি মিটার পার সেকেন্ড পাচ্ছি, তাহলে আমি যদি ভুলে যাই যে এই টার্মটা ধরো অন্য একটা টার্ম, এই টার্মটা উপরে বসবে না নিচে বসবে, তাহলে আমি ওরকম সবগুলোর সাথে ইন্টারাকশন করে করে দেখতে পারবো যে উপরে বসালে মিটার পার সেকেন্ড আসে না নিচে বসালে মিটার পার সেকেন্ড আসে। তাহলে কিন্তু আমি এই জিনিসটা অ্যাপ্লাই করে আমার এররও কমাতে পারলাম। ঠিক আছে, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি এটা আছে, এটা হয়তো আমরা ইউজ করি না, এই জন্য বুঝি না। তো এই যে আমাদের ডাইমেনশনাল অ্যানালাইসিস এই জিনিসটাই কি করে ইউটিলাইজ করে। ঠিক আছে, আচ্ছা, আমরা আরেকটু সামনে যাওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। এটা এই অ্যানালাইসিসের জন্য আমাদের কিছু টার্ম, এটা কি ডাইমেনশনাল ভেরিয়েবল, ডাইমেনশনাল কনস্ট্যান্ট, পিওর কনস্ট্যান্ট, অ্যাঙ্গেলস এন্ড রিলেশনস, কাউন্টিং নাম্বারস, এগুলো কি আমরা কি বুঝি? ডাইমেনশনাল ভেরিয়েবল হলো these are the quantities that actually vary during a given case, মানে এটাই হলো প্যারামিটার আমরা নরমালি যেটাকে বলি। ঠিক আছে, একটু আগে আমরা যে ইকুয়েশনটা দেখলাম সেখানে এই যে প্রেসার, ভেলোসিটি এবং যে ড্যাটাম হাইট জি, এটা হলো গিয়ে ডাইমেনশনাল ভেরিয়েবল। আমরা এগুলোর সাপেক্ষে আমরা কি করতে চাই, আমাদের এই যে এনার্জিটা প্লট করতে চাই। ডাইমেনশনাল কনস্ট্যান্ট, এই ডাইমেনশনাল কনস্ট্যান্টটা হলো সেটা কেস টু কেস ভ্যারি করতে পারে, কিন্তু একটা গিভেন রানের জন্য সে কনস্ট্যান্ট। আমাদের বার্নৌলিস ইকুয়েশনে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা জি, এটা হলো গিয়ে কনস্ট্যান্ট ফর আর্থ বা সে এ প্লেস অফ আর্থ, তাই না? আমাদের এই এক্সপেরিমেন্টটা যখন আমি করছি তখন সেটা চেঞ্জ হচ্ছে না। আমি আমার এক্সপেরিমেন্টটা যদি নর্থ কলেজে করা শুরু করি তখন চেঞ্জ হতে পারে, বাট আমি যখন এখানে আমাদের ফ্লুইড ডায়নামিক্স ল্যাবে এক্সপেরিমেন্ট করছি তখন এটা চেঞ্জ হচ্ছে না, তখন এটাকে আমরা বলি ডাইমেনশনাল কনস্ট্যান্ট। কিছু আছে পিওর কনস্ট্যান্ট, যেমন ধরো এই যে বার্নৌলিস ইকুয়েশনে আমাদের যে হাফ, কাইনেটিক এর সামনে যে হাফটা আসলো, এটা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন থেকে ডিরাইভ হয়েছে। ঠিক আছে, এটার কোনো ডাইমেনশন নেই। ঠিক আছে, এগুলোকে আমরা বলি পিওর কনস্ট্যান্ট। আচ্ছা, অ্যাঙ্গেল একটা রেশিও। ঠিক আছে, তো এটা ডাইমেনশনলেস, রেভলিউশনও ডাইমেনশনলেস। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কি কাউন্টিং নাম্বার। তোমার কোন একটা কারণে তুমি যে ইউনিটটা তুমি যে প্যারামিটারটা পাচ্ছ সেটাকে তুমি মাল্টিপ্লাই করলে, ডিভাইড করলে, এগুলো হলো আমরা বলি কাউন্টিং নাম্বার। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হয়তো আমরা আমাদের সামনে বলবো, তখন বুঝতে হবে যে জিনিসটা কি। আচ্ছা,
তো আমরা যে প্রসেসটা ইউজ করি, এই প্রসেসটা প্রথম দিয়েছিলেন 1914 সালে এডগার বাকিংহাম। তিনি এই থিওরেমটাকে পাই টার্ম দিয়ে প্রকাশ করেছিলেন। পাই টার্ম, এটা ম্যাথমেটিক্যাল নোটেশন যে ক্যাপিটাল পাই, এটা থেকে এসেছে এবং এটাকে বোঝানো হচ্ছে প্রোডাক্ট অফ ভ্যারিয়েবল। এবং এখন তার নাম অনুসারে এই থিওরেমটাকে বাকিংহাম পাই থিওরেম বলা হয়। এই বাকিংহাম পাই থিওরেম আমাদেরকে কি বলে, ফার্স্ট পার্ট আমরা যদি দেখতে চাই, এটা এখানে আমরা যেটা বললাম, আমরা আনলেস হ্যান্ডস অন না করি আমাদের একটু কনফিউশন হতে পারে, বাট সমস্যা নাই, আমরা হ্যান্ডস অন যখন করবো তখন আমাদের কনফিউশন ইনশাআল্লাহ কেটে যাবে। আচ্ছা, সেটা কি? If a physical process satisfy the PDH, এটা কি principle of dimensional homogeneity, and involves n-dimensional variables, it can be reduced to a relation between only k-dimensional variables or pi. মানে আমি যে বললাম যে কমানো যাবে, তো সেটাই বলা হচ্ছে যে কমানো যাবে এবং এটাকে যে কে পাই টার্মে প্রকাশ করা যাবে, যেটা কি অন্যান্য ভ্যারিয়েবল গুলোর একটা গুণফল। আমরা বললাম না এই যে পাই মানে কি প্রোডাক্ট অফ ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা, কে পাই টার্মে আমার প্রকাশ করা যাবে। তো এই যে আমি কমালাম, এন থেকে কে তে আসলাম, এটাকে বলে দ্য রিডাকশন। এটাকে আমরা ডিনোট করছি জে দ্বারা। তো এই জেটা কত হবে সেটা বলা হচ্ছে। দ্য রিডাকশন জে, that is n minus k, equals the maximum number of variables that do not form a pi among themselves and always less than or equal to the number of dimensions describing the variables. মানে এটা হলো এমন একটা টার্ম যে টার্মটা নিজেদের মধ্যে মানে নাম্বার অফ ভ্যারিয়েবলস, টার্মটা নাম্বার অফ ভ্যারিয়েবলস যারা নিজেদের মধ্যে একটা পাই টার্ম ফর্ম করে না। পাই টার্ম কি যে প্রোডাক্ট, বাট তারা ডাইমেনশনলেস। এই যে দেখো অনলি কে ডাইমেনশনাল ভ্যারিয়েবলস আর পাইস, ঠিক আছে? পাই হলো কি প্রোডাক্ট অফ ভ্যারিয়েবলস এবং এটার কোনো কি নাই, ডাইমেনশন নাই। তো তাহলে আমার ফিজিক্যাল ফিনোমেনাটা যে কয়টা এটাকে কি বলে প্যারামিটার দ্বারা প্রকাশ করা যায় বা ডাইমেনশনাল ভ্যারিয়েবল দ্বারা প্রকাশ করা যায়, তাদেরকে আমি কমাতে পারবো এবং কমানোর নাম্বারটা হবে তত কয়টা ভ্যারিয়েবল যারা নিজেদের মধ্যে পাই ফর্ম করে না, ঠিক আছে? এবং এটা সবসময় আমি যে কয়টা ভ্যারিয়েবল দিয়ে ডিসক্রাইব করলাম তার সমান অথবা কম হবে। ওকে, আমরা আরো বুঝতে পারবো সামনের দিকে গেলে। সেকেন্ড পার্টে হলো আমরা কিভাবে এই যে প্রসেসে আগাবো এক এক করে, সেটা কি বলা হচ্ছে যে দেখো আমরা প্রথমে রিডাকশন জে এটা খুঁজে বের করবো। তারপরে আমরা এই যে জে এর যে ভ্যালুটা, এটা 3 হতে পারে 2 হতে পারে, তো এরকম আমার সবগুলো ভ্যারিয়েবল থেকে 3টা বা 2টা স্কেলিং ভ্যারিয়েবল আমি চুজ করবো যারা নিজেদের মধ্যে পাই টার্ম গঠন করে না। তো সেটা যখন আমি বের করে ফেলতে পারবো, 5টা থেকে আমি ধরো 3টা এরকম বের করবো তারা নিজেদের মধ্যে পাই টার্ম গঠন করে না, তাহলে বাকি থাকলো কয়টা? 2টা। তো এই 2টা আমি যদি নিয়ে আসি, এই 3টার সাথে যখন আরেকটা নিয়ে আসবো তখন আমি দেখবো তার একটা পাই টার্ম দ্যাট ইজ ডাইমেনশনালেস হয়ে গেছে। ওটাকে বাদ দিয়ে আবার যখন আমি এই 3টা স্কেলিং ভ্যারিয়েবলের সাথে আরেকটা যে রিমেইনিং আছে সেটাকে যখন নিয়ে আসবো, আবার যখন 4টা হবে আমি দেখবো তারও একটা ডাইমেনশনলেস পাই টার্ম তৈরি করে ফেলেছে। এভাবেই আমি আস্তে আস্তে আগাবো, তাহলে আমি পাই টার্ম গুলো পাবো এবং আমি আস্তে আস্তে আগাবো। তো সেটাই এখানে বলা হচ্ছে। দেখো ফাইন্ড দ্য রিডাকশন জে, then select j scaling variables that do not form a pi among themselves. Each desired pi group will be a power product of these j variables plus one additional variable which is assigned in any conventional non-zero exponent. ওই ম্যাথমেটিক্স এর জন্য আমাদের একটু এক্সপোনেন্ট নন-জিরো দিতে হবে যাতে এটা কি থাকে, ইম্পর্টেন্স থাকে, কারণ এটা প্রোডাক্ট। আমরা দেখবো each pi group thus found is independent. আচ্ছা, তখন আমরা কি করতে পারবো? দেখো আমাদের যদি একটা ফিজিক্যাল মিনিংফুল ইকুয়েশন যদি n নাম্বার অফ ভ্যারিয়েবল হয়, যে এরকম u1 is a function of u2 u3 এরকম করতে করতে un, পাই দিয়ে আমরা এটা প্রকাশ করতে পারবো যে that is pi1 is a function of pi2 pi3 pik। তো এটা এই যে n পর্যন্ত ছিল, এটা k পর্যন্ত যে কমে গেল, ঠিক আছে? তো আমাদের ক্লাসে আমরা যে প্রসেসটা ইউজ করব আমরা এটাকে বলি রিপিটিং ভ্যারিয়েবলস, ঠিক আছে? আমি তোমাদের যেটা একটু আগে বললাম ওই প্রসেসটা আমি বলছি রিপিটিং ভ্যারিয়েবলস। বেশ কয়েকটা ভ্যারিয়েবলস প্রসেস আছে পাই টার্ম বের করার জন্য, বাট আমরা শুধুমাত্র রিপিটিং ভ্যারিয়েবলসটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, অনেকগুলো সলিউশন আছে এই পাই টার্ম বের করার, বাট আমরা যে অ্যাপ্রোচটা ইউজ করব এটা হলো মেথড অফ রিপিটিং ভ্যারিয়েবলস। আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলোকে আমরা কি করব, আমরা লিস্ট করব যে আমার কি কি ভ্যারিয়েবল আছে। আচ্ছা, এরপরে স্টেপ 2 তে আমরা এই ভ্যারিয়েবল গুলোকে তাদের ডাইমেনশন দিয়ে প্রকাশ করব। স্টেপ 3 তে আমরা খুঁজে বের করব আমাদের কয়টা পাই টার্ম এখানে তৈরি হবে। স্টেপ 4 এ আমরা খুঁজে বের করব আমাদের স্কেলিং ভ্যারিয়েবল বা রিপিটিং ভ্যারিয়েবল গুলো কি, যেগুলো নিজেদের মধ্যে একটা পাই টার্ম তৈরি করে না। স্টেপ 5 এ আমি একটা পাই টার্ম তৈরি করব যে মাল্টিপ্লাইং ওয়ান অফ দ্য রিমেইনিং অর নন রিপিটিং ভ্যারিয়েবল উইথ প্রোডাক্ট অফ রিপিটিং ভ্যারিয়েবল দিয়ে, এবং এই ভ্যারিয়েবল গুলোকে আমরা একটা এক্সপোনেন্ট দিব যাতে আমরা যে মাল্টিপ্লিকেশন থেকে অবস্থাটা কি একজনের সাপেক্ষে আরেকজন এটা বুঝতে পারি। তো এখান থেকে আমরা একটা পাই টার্ম পাবো। এই রিপিট করবো আমরা স্টেপ 5 যতক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটা নন রিপিটিং ভ্যারিয়েবল শেষ হয়ে না যাচ্ছে। যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই পাই টার্ম গুলোকে আরেকবার চেক করবো যে এগুলো আসলেই ডাইমেনশনলেস কিনা, এবং লাস্টলি আমরা আমাদের এই যে রিলেশনশিপটা এটা
এই পাই টার্মস এর যে আমাদের এক্সিস্টিং রিলেশনশিপটা ছিল সেটাকে পাই টার্মস দিয়ে প্রকাশ করব এবং আমরা এটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই যে আমরা একটা টার্মকে যখন আমাদের এই ডাইমেনশনাল ফর্মে অ্যানালাইসিস করব তখন এটা ডাইমেনশন জানতে হবে। তো এমএলটি থিটা সিস্টেম আমরা ইউজ করব, এফএলটি থিটা সিস্টেমে ইউজ করা যায়। তো যে কোনো একটার জন্য আমাদের এই টার্মটা মনে রাখতে হবে, এটা ভয় পাওয়ার কিছুই নাই। আমরা ইউনিটটা থেকেই বেশিরভাগ সময় এটা বের করে নিতে পারবো। যদি আমাদের সমস্যা হয়, যদি আমাদের অ্যানালাইসিস করে বের থেকে আমরা মনে করি যে আমরা এটাকে মুখস্থ করলে সুবিধা বেশি হবে, সেটা করতে পারি। যেমন ধরো ভিসকসিটি টার্মটা আমরা অনেকবার ইউজ করবো, তো ভিসকসিটি টার্মটা মুখস্থ রাখাটা বেটার। ঠিক আছে, আচ্ছা। তো দেখো আমাদের প্রথম যে প্রবলেমটা এটা আমরা করার চেষ্টা করি, যে প্রবলেম 1, the drag force F of a smooth sphere depends on the relative speed v, sphere diameter capital D, fluid density rho and fluid viscosity mu. তাহলে এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়, F is a function of capital D, capital V, rho, mu. Obtain a set of dimensionless groups that can be used to correlate this experimental data. ঠিক আছে, সো আমরা কি করি, আমরা আমাদের ড্রয়িং সফটওয়্যারটাতে চলে যাই এবং আমরা এই যে একটু আগে স্টেপ গুলো যে বললাম, আমরা একে একে আমাদের স্টেপ গুলো ইউজ করার চেষ্টা করি। ঠিক আছে, আমাদের প্রথম যে স্টেপটা ছিল, হ্যাঁ, এই স্টেপটা কি, রাইট দ্য ফর্মুলা এন্ড কাউন্ট দ্য ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল গুলো বোঝানোর জন্য তো আমরা প্রথমেই সেটাই করি। ঠিক আছে, কি এটা আমাদের এই যে লিস্ট দ্য ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল লিস্ট করতে হবে, এটাই। আচ্ছা, আমি এটা স্টেপ স্টেপ দিয়ে লিখছি, তোমরা যখন জিনিসটা পেরে যাবে বা বুঝে যাবে তখন এভাবে স্টেপ লেখার কোনো দরকার নেই। আচ্ছা, আমার ফর্মুলাটা কি, আমি লিখি f function of capital D, capital V, rho, আমার ভ্যারিয়েবল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, f তো ভ্যারিয়েবল। ও ও হ্যাঁ, ঠিক আছে, দেয়ার আর 5 5, ঠিক আছে, তাহলে n equals to 5, it is n equals to 5. ওকে, আচ্ছা, আমার স্টেপ 2 কি, step 2, least dimension of each variable. Least. Each. ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা যে ভ্যারিয়েবল আছে পাঁচটা, যেটা থেকে f, f এর ডাইমেনশন লিখতে হবে, ক্যাপিটাল B এর ডাইমেনশন লিখতে হবে, v এর ডাইমেনশন লিখতে হবে, rho এর ডাইমেনশন লিখতে হবে, mu এর ডাইমেনশন লিখতে হবে। আচ্ছা, ডাইমেনশন গুলো কি, আমার f এর ডাইমেনশন হলো m l t মাইনাস, ফোর্স এর একক হলো নিউটন। ঠিক আছে, এটা কি, ওয়ার্ক টাইমস ডিসপ্লেসমেন্ট। এভাবে ক্যালকুলেশন করে তুমি এটা বের করতে পারবে, যদি না পারো মুখস্থ করো, কোনো সমস্যা নেই, বাট লিখতে পারবে। ডাইমেনশনের ইউনিট হলো লেন্থ, ভেলোসিটির ইউনিট কি, মিটার পার সেকেন্ড। তো ডাইমেনশন কি, l টু দি পাওয়ার মাইনাস t মাইনাস 1, l t মাইনাস 1। ডেনসিটির ইউনিট কি, কেজি পার মিটার কিউব, তাহলে ডাইমেনশন কি, মাস পার লেন্থ কিউব। ঠিক আছে, ভিসকসিটি কি, কেজি মিটার পার সেকেন্ড পার মিটার পার সেকেন্ড, তাহলে m l মাইনাস 1 t মাইনাস 1। ঠিক আছে, আমরা ডাইমেনশন গুলো লিখলাম। স্টেপ 3 কি, ফাইন্ড j। ফাইন্ড j মানে কি, ওই যে আমাদের টার্মটা যেটা কি রিডাকশন। তাহলে আমাদের এখানে দেখো আমাদের এই যে কি কি আছে, ml, আমাদের সিস্টেমটা কি m l t থিটা সিস্টেম। তো এখানে কি থিটা আছে, শুধু ml t আছে, থিটা কিন্তু নাই আমার ডাইমেনশন গুলোর মধ্যে আছে, বুঝে যায়? জি স্যার। তাহলে দেখো আমাদের এখানে কি বললাম, যে নো থিটা ভ্যারিয়েবল, নো থিটা ভ্যারিয়েবল, অনলি অনলি
এম এল এন্ড টি। তাহলে কি হবে? সো জে ইজ লেস দেন অর ইকুয়াল টু 3। ঠিক আছে, এম এল টি এর কারণে এটা 3 হবে, যদি এম আর এল হতো তাহলে 2 হতো, এম এল টি এটা হলে 4 হতো। এটা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বুঝতে হবে, এন্ড সমান হবে কি হবে না এটা খুঁজে বের করার জন্য আমাকে দেখতে হবে কারা নিজেদের মধ্যে পাই টার্ম ফর্ম করে না। পাই টার্ম কি? ডাইমেনশনলেস। তো তাহলে দেখো আমার এই ডি ডাইমেনশন কত? এল। ভি এর ডাইমেনশন হলো এল টি মাইনাস 1। তো এখন এই ভি আর এল এরা আমি গুণ করি, ভাগ করি, এই টি কি সরবে? এল চলে যাবে। টি কি আমি কোনোভাবে চেঞ্জ করতে পারবো? না স্যার। না। তাহলে এরা দুইজন নিজেদের মধ্যে একটা পাই টার্ম গঠন করে না। আচ্ছা, প্লাস এটার সাথে আমি যদি এই রোয়ে আছে কি এম, এদের দুজনের মধ্যে এম নাই, তাহলে আমি এমটাও যদি নিই, মানে এই রো টার্মটাও যদি নিই, তাহলে কি গুণ ভাগ আমি যাই করি এদেরকে আমি ডাইমেনশনলেস করতে পারবো? আমার এই না এম স্যার। টার্মটাও, হ্যাঁ এম টার্মটাও কোথাও অন্যদের মধ্যে নাই, তাহলে যাবে না। টি টার্মটাও অন্যদের মধ্যে নেই, তাহলে যাবে না। তো তাহলে আমি বুঝতে পারলাম যে এন্ড ডি ভি এন্ড রো ক্যানট ফর্ম এ পাই। স্যার এটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, পাই গ্রুপ কি আমাকে বলো? হ্যাঁ, কোশ্চেন যে করলে, আমি আসলে দেখিনি লিস্টটা নেই। হ্যাঁ, কোশ্চেন কি করলে? স্যার আমি করেছিলাম 153। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে পাই গ্রুপ কি কাকে বলে সেটা বলো। স্যার এটা আমি খেয়াল করিনি আসলে, আমি হচ্ছে জিনিসটা করতেছি না। পাই গ্রুপ হলো তারা নিজেদের মধ্যে একটা ডাইমেনশনলেস ফর্ম তৈরি করতে পারে না, মানে তাদের নিজেদের একটা ডাইমেনশন নেই। যেমন ধরো রেনল্ডস নাম্বার, এটা একটা পাই টার্ম। রেনল্ডস নাম্বারের কোনো ডাইমেনশন আছে? না। নাই। আমরা এটা পরে মুছে দিব ইনশাআল্লাহ। আমরা একটু দেখি তাহলে রেনল্ডস নাম্বার কি? রো ভি ডি ডিভাইডেড বাই মিউ। তাহলে এখানে কি রো কি? এল টি এম টি মাইনাস 3 টাইমস ভি কি? এল টি মাইনাস 1 টাইমস ডি কি? এল ডিভাইডেড বাই কি দেখো? মিউ এম এল মাইনাস 1 টি মাইনাস 1। ঠিক আছে, তাহলে জি স্যার। তাই না? এটা টি না, এটা এল, এম এল মাইনাস 3। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কেটে দিই, এই যে এম এম কেটে গেল, তারপরে এই এল আর এই এল দিয়ে উপরে দুটো এল দিয়ে এখানে কি হলো? -1, আর এই -1 আর এই -1 কেটে গেল, টি টি কেটে গেল। তাহলে এই পুরোটা আমার কি ডাইমেনশন লেস হয়ে গেল, তাই না? জি স্যার। তাহলে এটাকে ডাইমেনশনলেস করার জন্য দেখো এই রো এর মধ্যে কি ছিল? রো এর মধ্যে ছিল এম এল মাইনাস 3। একে ডাইমেনশনলেস করার জন্য আমার এমন একটা টার্ম লেগেছে যেটাতে এম ও আছে এল ও আছে, এছাড়া কি একে ডাইমেনশনলেস করা যাবে? যাবে না, যাবে না। হ্যাঁ, সেটাই আমরা আর্গুমেন্ট করলাম যে আমার এই ডি তে যেহেতু আছে শুধু এল আর ভি তে আছে এল টি মাইনাস 1, তাহলে আমি এই দুটোকে যে ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনই করি কিনা এদেরকে ডাইমেনশনলেস করা যাবে? এই টিটা থেকে এই যাবে, তাই না? হ্যাঁ এটা ঠিক প্লাস বলেছেন। প্লাস আমরা যদি আরেকটা টার্ম নিই যেটার মধ্যে এ তার অপোজিট আরেকটা টার্ম আছে, যেটা এম এল মাইনাস 3, তাহলে একেও আমরা যতই ম্যানিপুলেশন করি না কেন এই তিনটার মধ্যে এমটাও থেকে যাবে, টিটাও থেকে যাবে। ঠিক আছে, তো এটাই আমাদের আর্গুমেন্ট আছে, বুঝা যায়? জি স্যার বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করতে চাচ্ছি, ঠিক আছে, সেটা হলো আমাদের এরা নিজেদের মধ্যে কি করে না? পাই গ্রুপ তৈরি করে না। তো যেহেতু তৈরি করে না তাহলে আমরা বুঝে ফেললাম, তাহলে দেয়ারফর জে ইকুয়ালস টু 3। ঠিক আছে, এন্ড m minus j equals to 5, তাই না? m 5 না, 5 minus 3 equals to 2 equals to k। আচ্ছা, এটা দেখা যাচ্ছে equals to 2 equals to k। তো তাহলে আমরা এক্সপেক্ট করছি দুটো পাই টার্ম। সো देयरफॉर from pi theorem there will be exactly two dimension less
ঠিক আছে। আচ্ছা, আমার স্টেপ 4 কি? আমরা যেহেতু বের করে ফেলছি যে 3 কে 2, স্টেপ 4 সিলেক্ট রিপিটিং যে ভ্যারিয়েবলস। এটা সিলেক্ট রিপিটিং যে ভ্যারিয়েবলস। ঠিক আছে, এটা আমরা আসলে একটু আগেই বের করে ফেলেছি। রিপিটিং যে ভ্যারিয়েবল বের করতে হয় যারা নিজেদের মধ্যে পাইপ ফর্ম করে না তাদেরকে নিয়ে। তো আমরা এই যে সিলেক্ট করলাম we take d v and rho। ঠিক আছে, রিপিটিং যে ভেরিয়েবল হিসেবে আমরা d v আর rho কে নিলাম। ওকে, বোঝা যায়? আমরা এই যে স্টেপ গুলো লিখছি, হ্যাঁ, এবার যে মানে কোথায় ডেসক্রিপশনে লিখছি এটা আমাদের পরীক্ষার হলে লিখতে হবে, আমরা বোঝার জন্য লিখে নিচ্ছি। হ্যাঁ, আমরা যখন একদম পুরোপুরি বুঝে ফেলবো তখন আমাদের এগুলো না লিখে একদম স্টেপও লিখতে হবে না, সরাসরি করে গেলেই হবে। আচ্ছা, স্টেপ 5 কি করতে হবে আমাকে? কম্বাইন ওই যে রিপিটিং ভ্যারিয়েবল গুলো। কি কি রিপিটিং ভ্যারিয়েবল আমার? ক্যাপিটাল ডি ভি এন্ড রো with one additional non-repeating variable, additional variable in sequence to find the two pi। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার ভ্যারিয়েবল কি কি আছে? এই যে ডি নিয়ে গিয়েছি, ভি নিয়ে গিয়েছি, রো নিয়ে গেছি। আমার ভ্যারিয়েবল আছে এফ আর মিউ। তো একবার এফ নিয়ে আর এই তিনটা, এই চারটা একটা পাই টার্ম হবে, আর পরের বার আবার এফ বাদ দিয়ে এই তিনটা নিয়ে এবং মিউ নিয়ে আরেকটা পাই টার্ম। এবার মনে হয় বোঝা যাচ্ছে আমরা এতক্ষণ কি বলে আসলাম। তাহলে দেখো আমার পাই ওয়ানটা যদি আমি লিখি, তাহলে পাই ওয়ান এটা হবে গিয়ে দেখো আমার যে রিপিটিং ভ্যারিয়েবল গুলো সেগুলো আমি লিখবো, একটা করে এক্সপোনেন্ট দিব, গুণ করে করে লিখবো, এক্সপোনেন্ট দিব, গুণ করে করে লিখবো। আমার নন রিপিটিং ভ্যারিয়েবলটাতে আমি এক্সপোনেন্ট দিলাম না, আমার ম্যাথমেটিক্যালি জিনিসটা প্রুফ হবে, কোনো সমস্যা নেই। এরপরে আমি তাদের ডাইমেনশন গুলো লিখবো। ডি এর ডাইমেনশন কি? লেন্থ এল টু দি পাওয়ার এ টাইমস ভি এর ডাইমেনশন কি? এল টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার বি টাইমস রো এর ডাইমেনশন কি? এম এল মাইনাস থ্রি টু দি পাওয়ার সি টাইমস এফ এর কোনো কম্পোনেন্ট নাই, বা ডাইমেনশন হলো এম এল টি মাইনাস টু। ঠিক আছে, এখন আমার বাম পাশে এটা কি পাই টার্ম না? তো পাই টার্মের কি কোনো ডাইমেনশন আছে? নাই, আমরা তো বলে আসলাম এটা একটা ডাইমেনশনলেস পাই টার্ম। তাহলে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। এখন আমি ইকুয়েট করব যে আমার এখানে n এর যে কম্পোনেন্ট সেটা কত, প্রত্যেকটা গুণ হিসেবে আছে, তাহলে কম্পোনেন্ট গুলো যোগ হবে, যোগ হয়ে সেটা কি হবে? 0। মাসের ক্ষেত্রেও হবে, লেন্থের ক্ষেত্রেও হবে, টাইমের ক্ষেত্রেও এই জিনিসটা হবে। তাহলে কি আমি সেটা আবার করি, ইকুয়েটিং কম্পোনেন্টস। হ্যাঁ, লেন্থের ক্ষেত্রে কি? লেন্থ কি? এল। তাহলে এল এখানে কি? এল টু দি পাওয়ার এ, দ্যাট ইজ এ, প্লাস এল টু দি পাওয়ার বি, প্লাস এল টু দি পাওয়ার কি? মাইনাস 3c প্লাস 1 ইকুয়ালস টু কত? এই পাশে এল এর কম্পোনেন্ট কত? 0। মাসের ক্ষেত্রে সেম, মাসের এখানে নেই, বি এ নেই, এখানে শুধু আছে, তাহলে কি? সি প্লাস এখানে আছে 1 ইকুয়ালস টু কত? 0। টাইমের ক্ষেত্রে টাইম এখানে নেই, এখানে আছে, তাহলে মাইনাস বি প্লাস এখানে 0 নাই, এখানে আছে কি? মাইনাস 2 ইকুয়ালস টু কত? 0। তো তাহলে
এখান থেকে সরাসরি আমি পেয়ে যাই, এখান থেকে আমি সরাসরি পেয়ে যাই c ইকুয়ালস টু -1, এখান থেকে আমি সরাসরি পেয়ে যাই b ইকুয়ালস টু -2। তো সেটা যদি আমি এখানে বসাই তাহলে কি আসে, a -2 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট ইজ +3, -2 +3 -1, ঠিক আছে, আর হলো +1। তো তাহলে a +2 ইকুয়ালস টু 0, তাহলে a কত, -1, a ইকুয়ালস টু -2। বোঝা গেল? তাহলে আমাদের যে পাই টার্মটা ইজি, এখানেই আমরা যেটা করলাম ওই যে আমরা পিডিএইচটা বললাম, যে পিডিএইচটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে therefore pi 1 equals to কত, d to the power a, that is -2 times v to the power 2, না -2, v to the power -2, sorry, b times rho to the power c, c to the power, rho to the power -1 times f, ঠিক আছে, or pi 1 equals to হলো গিয়ে f divided by rho v square d square, এটাকে আমরা কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, এখন আমার আরেকটা ভ্যারিয়েবল আছে, তাই না, আমি এফ নিয়ে কাজ করেছি, নিয়মিত কাজ করি, তো তাহলে এগেইন pi2 সমান সমান কি, আবার d টু দি পাওয়ার, রিপিটিং হলো আগের মতই রাখি, d টু দি পাওয়ার a v টু দি পাওয়ার b টাইমস rho টু দি পাওয়ার c টাইমস মিউ টু দি পাওয়ার, 0 রাখলে হয়, ঠিক আছে, 0 রাখলে আমার কাজ হবে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমরা বেশ কয়েকবার যখন এই জিনিসগুলো করব তখন আমরা বুঝবো যে এখানে আমাদের রিপিটিং ভ্যারিয়েবল কোনটা, মাঝে মাঝে হয় যে অনেকগুলো রিপিটিং ভ্যারিয়েবল পাওয়া যাবে, যে তিনটা যে আমার এখানে ছিল সেই যে অনেক বেশ কয়েকটা তিনটাই নিজেদের মধ্যে পাই টার্ম ফর্ম করে না, বাট কোনটা নিলে আমার ক্যালকুলেশন সুবিধা হয় এটাও আমার বাই এক্সপেরিয়েন্স আমি জানবো, হ্যাঁ, করতে করতে। তো সিমিলারলি এখানে আমি 0 রাখলেও ক্যালকুলেশন হবে, বাট আমি যদি এটাকে -1 ধরি তাহলে আমার ফর্মটা খুব সুন্দর আসে। তো এটা আমি, হ্যাঁ, বাই মানে কাস্টম এন্ড ইনসাইট আমি এই জিনিসটা লিখলাম। তো তোমরা 0 দিলে কোনো সমস্যা নেই, কেন লিখছি সেটা আমরা একটু পরে আমাদের কাছে ক্লিয়ারিফাই হবে। তো তাহলে এখন আমরা যদি আবার লিখি, or আগের বারের মতো m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কি, l টু দি পাওয়ার a টাইমস l t - 1 টু দি পাওয়ার b টাইমস m l - 1 t - 1 টু দি পাওয়ার c -1, এটা আমি মিস করে গেছি, টাইমস m l t মাইনাস, m l - 3 টু দি পাওয়ার c, ঠিক আছে, এটা ঠিক আছে। আজকের বারের মতো ইকুয়েটিং এক্সপোনেন্টস যদি আমি করি, ইকুয়েটিং আমার লেন্থের জন্য কি আসে, এখানে a প্লাস b মাইনাস 3c, কি l আছে, আচ্ছা -1 টু দি পাওয়ার -1, দ্যাট ইজ +1 ইকুয়ালস টু c। মাস যদি আমি করি, মাস নাই, মাস এখানে নাই, শেষ টার্ম হতে যাচ্ছে, একটা টার্মে হলো c, একটা টার্ম হলো -1। টাইম যদি আমি করি, t এখানে নাই, এখানে আছে -b হিসেবে, এই টার্মটাতে নাই, এই টার্মটাতে আছে +1, +1। তাহলে এখানে আবার আমি সরাসরি বের করতে পারি b ইকুয়ালস টু 1, c ইকুয়ালস টু 1, সেভাবে এখানে তখন কি আসে, 1 মাইনাস 3, দ্যাট ইজ -2 +1, দ্যাট ইজ -1, এখানে আসলে এটাও 1, দ্যাট ইজ a ইকুয়ালস টু 1। তাহলে देयरफॉर আমাদের এই টার্মটা কি হয়, देयरफॉर pi 2 ইকুয়ালস টু আসে d টু দি পাওয়ার 1, v টু দি পাওয়ার 1
rho to the power 1 mu to the power -1 or pi 2 টা আসে এরকম rho vd divided by mu rho vd mu এটা কি রেনল্ডস নাম্বার এই যে রেনল্ডস নাম্বারটা যেন আসে এই জন্য আমি -1 টা দিলাম হ্যাঁ আর নাইলে আমার এই টার্মটা 1 বাই রেনল্ডস নাম্বারের মতো আসতো যদি এটা যদি আমি 1 দিতাম তাহলে এটা উপরে এসে 1 বাই রেনল্ডস নাম্বার আসতো জাস্ট এটা যেন না আসে এই এরকম আহামরি কিছু আচ্ছা তো তাহলে আমি কি পেলাম আমি দুটো পাই টার্ম পেলাম একটা হলো পাই 1 আর একটা হলো পাই 2 তাহলে আমার পাই থিওরেম গ্যারান্টি করে কি গ্যারান্টি করে স্টেপ 6 ঠিক আছে the pi theorem guarantees that the functional relationship must be the equivalent form কি সেটা pi 1 equals to the function of pi 2 pi 1 কি or f by rho v square d square is a function of rho vd by or is a function of Reynolds number only. Okay. বুঝতে যায় আমরা প্রবলেম 3 তে যেটা বলছিলাম যে আমাদের একটা সেন্ট্রিফিউগাল পাম্পের পাওয়ার ইনপুট পি হ্যাঁ এটা ডিপেন্ড করে পাম্পের মধ্যে যে পরিমাণ ফ্লুইড ফ্লো করছে তার ভলিউম ফ্লোর উপরে কিউ ইম্পেলারটা পাম্পের যে ইম্পেলারটা রোটেট করছে তার ডায়ামিটার ক্যাপিটাল ডি এর উপরে এবং তার যে রোটেশনাল রেট ওমেগা এটার উপরে এই ওমেগাটার যে ডাইমেনশন সেটা হলো পার সেকেন্ড তো ডাইমেনশন হলো পার টাইম and the density rho and viscosity mu of the fluid এই পাঁচটা প্যারামিটার এখন আমাদেরকে এই ডাইমেনশনলেস রিলেশনশিপটাকে এই রিলেশনশিপটাকে ডাইমেনশনলেস ফর্মে প্রকাশ করতে হবে ঠিক আছে তো আমাদের এখানে তাহলে নাম্বার অফ ভেরিয়েবল কয়টা আমরা যদি এই ডাটাটা এখান থেকে নিয়ে যেতে চাই 6টা গুড আচ্ছা এরপরে আমরা আরেকটা জিনিস এখান থেকেই এটাকে কি বলে ঠিক করে যেতে চাই যে আমরা এটাকে কোন সিস্টেমে অ্যানালাইসিস করব আমরা এতক্ষণ কোন সিস্টেমে অ্যানালাইসিস করছিলাম এমএল টি থিটা সিস্টেম ঠিক আছে তো এই দুটো ইনফরমেশন আমরা নিলাম বুঝতে যায় নাকি জি স্যার আচ্ছা আমরা আমাদের এই যে ড্রয়িং শিটটাতে চলে আসলাম ড্রয়িং শিটটা তো দেখা যাচ্ছে নাকি জি স্যার আচ্ছা তাহলে আমাদের সলিউশন আমরা স্টেপ গুলো লিখছি ঠিক আছে আমরা সরাসরি আমরা কাজ করব আমাদের ইকুয়েশন দেয়া আছে কি p is a function of q d omega rho mi ঠিক আছে আমাদের এমন হতে পারে বলে দেয়া নাই আমাদের ফাংশনাল রিলেশনশিপটা শুধু স্টেট করে দেয়া আছে এরকম ইকুয়েশনটা দেয়া নাই এরকম হতে পারে তখন আমাদের ইকুয়েশনটা নিজেদের ফর্ম করে নিতে হবে আচ্ছা তাহলে এখানে n কত n হলো 6 ঠিক আছে সো তাহলে আমরা এরপরে যেটা করি প্রত্যেকটা টার্ম লিখে তার ডাইমেনশন গুলো লেখার চেষ্টা করি টার্ম প্রথমটা পি পরেরটা ফ্লো রেট কিউ তারপরেরটা ক্যাপিটাল ডি তারপরেরটা ওমেগা তারপরেরটা রো তারপরেরটা তারপরেরটা হলো কি ঠিক আছে এরপরে আমরা কি লিখি আমরা আমাদের ডাইমেনশন গুলো এরপরে তো ডাইমেনশন আমাদের নোন যে ডাইমেনশন আছে তাই না ফ্লো রেটের ডাইমেনশন হলো মিটার কিউব পার সেকেন্ড সেগুলো লিখি lt minus 1 l3 minus 1 length l omega per time আমি বললাম ঠিক আছে ডেনসিটি কি ml minus 3 ঠিক আছে আচ্ছা আর কি ভিসকসিটি একটু আগে আমরা দেখে আসি সেটা কি m l minus 1 t minus 1 তো এই পাওয়ার যেটা পাওয়ারটা আমরা যদি আমাদের এই যে চার্টটাতে দেখি চার্টটাতে দেয়া আছে h power m l square t minus 3 power দেখা যায়
ঠিক আছে? জি স্যার। তো আমরা পাওয়ার এভাবেও এখান থেকেও নিতে পারি, আমরা পাওয়ার যদি আমরা পাওয়ারের ইকুয়েশন থেকে আস্তে আস্তে বের করতে চাই সেটাও পাই। তো সেটা তো আমি একটাতে বললাম, তো তোমরা অন্যগুলোতে করে নি। হ্যাঁ, মুখস্থ করার দরকার নেই, এটা যদি তুমি ইকুয়েশন থেকে বের করতে পারো সেটাই ভালো, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, তো তাহলে আমি সবগুলো ডাইমেনশন লিখলাম। আমি ডাইমেনশন গুলো লিখলাম কোন ফরম্যাটে? এম এল টি থিটা ফরম্যাটে। সো এম এল টি থিটা ফরম্যাটে আমি কোন প্যারামিটার গুলো ইউজ করেছি? এমএলটি। এমএলটি। তাহলে আমার জে কত? জে লেস দেন ইকুয়ালস টু 3। ওকে, এখন আমাকে বের করতে হবে কোনগুলো নিজেদের মধ্যে ডাইমেনশনলেস টার্ম ফর্ম করে না। এরকম তিনটা বের করতে পারতে হবে। তিনটা বের করতে পারলে জে হবে 3, তিনটা বের করতে না পারলে আমরা জে কে কমিয়ে ফেলবো। তো আগে ইকুয়েশনে আমরা এই যে ডি রো আর হলো গিয়ে মিউ দিয়ে করেছি, এখন এখানে সরাসরি এটা আছে, টি সরাসরি আছে, মিউ এর তো দরকার নেই। তাহলে এই তিনটাও নিজেদের মধ্যে কি করে? একটা ডাইমেনশনলেস পাই ফর্ম করে না। তো তাহলে আমার জে কত? তাহলে ডি ওমেগা এন্ড রো ডু নট ফর্ম এ পাই, তাই না? তো তাহলে আমার জে কত হয়ে গেল? জে হলো 3। জে হলো 3, আমার কে কত? কে সমান সমান হলো n মাইনাস জে, তাহলে 6 মাইনাস 3 দ্যাট ইজ 3। তাহলে আমরা কয়টা পাই টার্ম পাবো? তিনটা। এক্সপেক্ট 3 পাই টার্মস। তাহলে আমাকে তিনবার ক্যালকুলেশন করতে হবে। আর আমাদের কি করতে হবে? রিপিটিং ভ্যারিয়েবল চুজ করতে হবে। রিপিটিং ভ্যারিয়েবল নরমালি আমরা এইগুলোই চুজ করি। তো তাহলে সেটা যদি হয় উই চুজ অর উই চেক। হ্যাঁ বলো। স্যার কিউতে আমার এল আর টি আছে ডাইমেনশন হিসেবে, রোতেও আমার এম আর এল আছে, তাহলে আমি কিউটাকেও কেন নিচ্ছি না? আমি কিউটাকে নিতে পারি, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, বুঝতে যায়? আমি যদি এখানে রো বাদ দিয়ে কিউ নিয়ে করতাম আমার না 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 সমস্যা আছে। রো বাদ দিয়ে কিউ নেওয়া যাবে, রো বাদ দিয়ে কিউ নেওয়া যাবে না। রোতে রো নিচ্ছে কেন? এম আছে তাই, কিন্তু কিউ এর মধ্যে এল আছে, টি আছে, আর ডি এর মধ্যে এল আছে, রো এর মধ্যে টি আছে। তো তাহলে আমি যদি এরকম করি কিউ ডিভাইডেড বাই 3 ডি, মানে ডি কিউ, হ্যাঁ, ডিভাইডেড বাই ওমেগা, তাহলে তো ডাইমেনশনলেস হয়ে গেল, তাহলে তো কিউ নেওয়া যাবে। বুঝতে পারলাম? মানে যাতে ক্যান্সেল আউট না হয় সেভাবে এটাই আমরা তো বললাম যে পাই টার্ম ফর্ম করতে পারবে না। কিন্তু আমি যদি এরকম লিখি কিউ ডিভাইডেড বাই ডি কিউ ওমেগা, এটা একটা পাই টার্ম হয়ে গেল না? ঠিক আছে, এজন্য আমরা এটা নিতে পারি। কিন্তু হ্যাঁ, তুমি যদি বলো ওমেগার বদলে যদি আমরা কিউ নিতাম তাহলেও এরা তিনজন নিজেদের মধ্যে পাই টার্ম ফর্ম করতো না, হতো, সমস্যা নেই। ঠিক আছে, ক্যালকুলেশনটা তাহলে একটু ডিফারেন্ট, বাট এন্ড রেজাল্ট সেম। আচ্ছা, তাহলে আমি কি চুজ করলাম? ওমেগা চুজ করলাম, রো চুজ করলাম এবং ডি চুজ করলাম অ্যাজ রিপিটিং ভ্যারিয়েবলস। ঠিক আছে, আচ্ছা আমার পাই 1 আমি প্রথমে পাই 1 ইকুয়ালস টু রিপিটিং ভ্যারিয়েবল গুলো আমি নিব রো ডি আর ওমেগা, তাহলে হলো ডি ওমেগা আর রো। আমার কি থাকে? প্রথম আমি যেটা নেই ধরলাম, আমি এটা নিই, ফিটা নিই ফার্স্ট। ওকে, আমি আসলে রো নিলাম, ওমেগা নিলাম, ডি নিলাম, আর এটাকে আমি নিলাম প্রথম আমার পাই টার্মস। ওকে, e times a times rho to the power b times b to the power c, or m to the power 0, l to the power 0, 2 to the power 0, m l square t minus 3 times the part time rho m l minus 3 to the power b times আচ্ছা l to the power c। ঠিক আছে, তাহলে ইকুয়েট করলে আমরা কি পাই?
প্রথমে ইকুয়েট করে আমরা মাস যেহেতু প্রথমে দেখা যাচ্ছে মাস করি কি আসে 1 প্লাস এটাতে না এটাতে আছে বি এটাতে তাহলে চারটা দুইটাতে আছে লেন্থ 2 নাই minus 3b plus c equals to time minus 3 প্রথমটাতে আছে minus a এই দুটো একটা তাহলে আমরা কিছু সরাসরি পেয়ে গেলাম এখান থেকে a equals to minus 3 b equals to minus 1 তো এটাও বের করা যায় সরাসরি যে 2 minus 3 that is 5 that is c plus 5 equals to 0 c equals to minus 5 so pi 1 টা কি হয় is pi 1 equals to p times omega to the power minus 3 rho to the power minus 1 b to the power minus 5 equals to p rho omega cube d to the power 5 ঠিক আছে বোঝা যায় জি স্যার তাহলে আমাদের এটা হলো কি pi 1 আমাদের pi 2 বের করতে হবে pi 3 বের করতে হবে একই ভাবে pi 2 pi 2 এর জন্য pi 2 এর জন্য কি যে এটা এটা আর এটা রিপিটিং ভ্যারিয়েবল আমি p টা বের করেছি এই কিউটাকে pi 2 q times আগের বার মতো omega to the power a rho to the power b d to the power c or m0 l0 t0 l3 t minus 1 times l t minus 1 a times m l minus 3b l minus 3 to the power b times l sorry l to the power c আগের বারের মতো যদি আমরা ইকুয়েট করি এখানে প্রথমে দেখা যায় কি মাস কি পাই প্রথম টার্মে নাই দ্বিতীয় টার্মে আছে তৃতীয় টার্মে আছে b equals to 0 দেখো তাহলে আমাদের এই সেকেন্ড পাই টার্মে মাসের জন্য কোনো ইফেক্ট নাই এটা আমরা বুঝে ফেললাম আমরা বলেছিলাম যে রেডিলি আমরা হয়তো কয়েকটা ডাইমেনশন নেগলেক্ট করতে পারবো দেখো আমরা কিন্তু অলরেডি সেটা একটা উদাহরণ লিখে ফেললাম আচ্ছা এরপরে লেন্থ যদি আমরা করি লেন্থ হলো 3 minus 3 3b আচ্ছা ঠিক নাই আর কিছু না কোন লেন্থ c তে আছে প্লাস ইকুয়ালস টু 0 ওকে টাইম যদি আমরা করি প্রথমটাতে আছে -1 পরেরটাতে আছে -a তারপর আর তাহলে আমাদের b তো 0 চলে এসেছে a কত -1 b যদি 0 হয় c ও এখান থেকে বের হয়ে যায় c সমান সমান -3 তাহলে আমরা পাই 2 টা কত হয় pi 2 q omega to the power -1 times density to the power 0 times e to the power -3 q by density যে নাই omega dq এটা আমার pi 2 ঠিক আছে pi 3 কি আর বাকি আছে কোনটা নিউ কি হয়েছে নিউ বাকি আছে তাহলে pi 3 চলে আসবে pi 3 on 3
কি হলো, আমাদের আরেকটাই বাকি আছে, শুধু মিউটাই বাকি আছে। মিউ টাইমস ওমেগা টু দি পাওয়ার a rho to the power b d to the power c। তোমরা আমার সাথে যদি বাসায় পড়ো তাহলে দেখো তোমাদের বেশ প্র্যাকটিস হতো, আমরা যদি অনেকগুলো এবার করতে চাই। তাহলে এটা কি m l minus 1 m l minus 1 t minus 1 times t minus 1 to the power a times m l minus 3 to the power b times d কি l to the power c। আগের বারের মতো আমরা ইকুয়েট করব, equating mass m 1 আছে, দ্বিতীয়টাতে নাই, তৃতীয়টাতে আছে b equals to length, প্রথমটাতে আছে -1, দ্বিতীয়টাতে নাই, তৃতীয়টা আছে -3b প্লাস চতুর্থটা আছে টাইম। প্রথমটাতে আছে -1, দ্বিতীয়টা আছে -a, এরপর তাহলে আমরা এটা বের করতে চাই a কত আছে, a equals to -1, b কত আছে, b equals to -1। a যদি -1 হয়, b যদি -1 হয়, আমরা c বের করতে পারি। এখান থেকে c -1 plus 3 that is equals to 0, that is equals to -2। তাহলে আমরা পাই টার্মটা যদি বের করতে চাই, that is pi 3 equals to mu times omega to the power -1 times rho to the power -1 times d to the power -2। এটা কি আছে, mu by rho omega d square। ঠিক আছে, তাহলে from pi theorem it is from pi theorem আমি কি লিখতে পারি, pi 1 is a function of pi 2, pi 3 okay, on t divided by rho omega cube d to the power 5 is a function of q omega dq, mu rho omega d। বুঝলে?